বেঙ্গল নিডস লেফট এই ফেসবুক পেজের বন্ধু এবং আজকের এই অনুষ্ঠান যারা দেখার জন্য উপস্থিত হয়েছেন, আমি তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আজকে আলোচনার বিষয়বস্তু গ্লোবাল টু লোকাল, উদ্ভূত পরিস্থিতিতে বামপন্থীদের ভূমিকা। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্বাভাবিকভাবেই গ্লোবাল টু লোকাল এই বিষয়টা আলোচনা করবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে যে উদ্ভূত পরিস্থিতি, সেখানে আমরা বামপন্থীরা গোটা দুনিয়া জুড়ে কি ভূমিকা পালন করছি সে বিষয় নিয়ে কিছু কথা বন্ধুদের সামনে উপস্থিত করব। আর আমি বন্ধুদের অনুরোধ করতে চাই, যদি আপনাদের মনে হয় যে এই বিষয়টা আরেকটু বেশি করে বলা দরকার বা জানা দরকার, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তাহলে আমি আমার আলোচনার শেষে নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই গ্লোবে বিবর্তনবাদের মধ্য দিয়ে আমাদের পুরো গ্লোবটা নানানভাবে বিভক্ত হয়েছে। আমরা জানি যে আদিম সাম্যবাদী সমাজ যখন ছিল, তখন আমাদের মধ্যে শ্রেণী বিভাজন ছিল না। আজকে শ্রেণী যখন ক্রমশ হাজার হাজার বছরে বিবর্তনবাদের ইতিহাসের মধ্য দিয়ে শ্রেণী তৈরি হয়েছে, অর্থাৎ বড় লোকদের দুনিয়া, গরিব লোকদের দুনিয়া। আমরা সবাই জানি যারা যে আমাদের জাত ধর্ম এই সমস্ত কিছুই মানুষ সৃষ্টি করছে। যখন হাজার হাজার বছর ধরে পৃথিবীর সভ্যতা এগিয়ে চলেছে, তারপরে এসবের মধ্য দিয়েই তৈরি হচ্ছে জাত ধর্ম। যেমন উদ্ভব হয়েছে, তেমনি বড় লোকদের সমাজ, গরিব লোকদের সমাজ তৈরি হয়েছে। এটা বিবর্তনবাদের ইতিহাস, একটা বড় ঘটনা। তাই স্বাভাবিকভাবে এই গ্লোব বা গ্লোবাল টু লোকাল যেহেতু বলা হয়েছে, তাই আমি গ্লোবটা সম্পর্কে একটু বললাম যে দুটো ভাগে মূলত ভাগ হয়ে গেছে। একটা বড় লোকদের দুনিয়া, একটা গরিব লোকদের দুনিয়া, একটা শোষকদের দুনিয়া, একটা শোষিতের দুনিয়া। তো এই বড় লোকদের দুনিয়াটাকে আমরা মূলত বলছি একদিকে সাম্রাজ্যবাদী অথবা পুঁজিবাদী দুনিয়া। সাম্রাজ্যবাদের লক্ষ্যটা হচ্ছে অন্যান্য দেশকে লুট করো, নিজের দেশের অবস্থাকে উন্নত করো। অর্থাৎ লুটের টাকা থেকে, লুটের অর্থ থেকে, লুটের সামগ্রী থেকে নিজেদের পুঁজিটাকে বাড়িয়ে তুলবাটা হচ্ছে তাদের নীতি, তাদের লক্ষ্য থাকে। অর্থাৎ এক একটি রাষ্ট্র তারা যেভাবে নীতি গ্রহণ করবে, যে আমি আমার সম্পদকে কাজে লাগিয়ে, আমাদের দেশের শ্রমকে কাজে লাগিয়ে আমি সমাজ ব্যবস্থার পরিবর্তন করব, না আমি অন্য দেশ থেকে লুট করে আমি আমার সম্পদ বাড়িয়ে তুলব। এই বিষয়টা হচ্ছে সারা পৃথিবীতে একটা, যারা দার্শনিকরা গবেষণা করছেন, দেখছেন, তারা এইভাবে তারা দেখিয়েছেন যে কিভাবে পুঁজিবাদী দুনিয়া তাদের অর্থ উপার্জন করে। আমরা এটা দেখতে পাই। একদিকে সাম্রাজ্যবাদী দুনিয়া, বড় লোকদের দেশগুলো অন্যান্য দেশ থেকে অর্থ সম্পদ লুট করে নিয়ে গিয়ে প্রয়োজনে যুদ্ধ বাঁধাবে, সেখান থেকে লুট করে তারা তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে। কিন্তু পুঁজিবাদী দুনিয়াতে আমরা লক্ষ্য করি, তারা কিন্তু মানুষের মৌলিক সমস্যার কথাটা ভাবেন না। তারা ভাবেন সাধারণ মানুষের কথা না ভেবে এক শ্রেণীর মানুষের কথা ভাবা হয়। অর্থাৎ সমাজের যারা উচ্চ স্তরে আছে, অর্থনৈতিক দিক দিয়ে যারা ভালো, তাদের অর্থনৈতিক অবস্থাটাকে ভালো করবার জন্য তারা আরো চেষ্টা করে। অর্থাৎ আম জনতার জন্য যে কাজটা করা, সমগ্র মানুষের জন্য যে কাজটা করা, সেই কাজটা পুঁজিবাদী দুনিয়াতে হয় না। আর না হওয়ার কারণে আমরা দেখছি সারা পৃথিবী জুড়ে কয়েকশো বছর ধরে লড়াই চলছে এই শ্রেণী বিভক্ত সমাজে মানুষের রুটি রুজির দাবির জন্য যে লড়াই করছে। আর সেই লড়াইটা কিন্তু মূলত করছে পৃথিবীর সমস্ত জায়গায়, এই প্ল্যানেটের সমস্ত জায়গায় সেটা লড়াইটা করছে বামপন্থীরা। আমরা জানি দার্শনিকরা
পৃথিবীকে, দুনিয়াটাকে নানানভাবে বিশ্লেষণ করেছেন। কিন্তু কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস এসে বললেন এটাকে বদলাতে হবে। অর্থাৎ কি বদল করতে হবে? একটা সাম্যবাদী সমাজ গড়ে তুলতে হবে যেখানে সমস্ত মানুষের সমান অধিকার থাকবে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা, ঠিক বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই মুহূর্তে গোটা পৃথিবীর সামনে সবচেয়ে বড় সমস্যা একটা মারণ রোগ, কোভিড-19। অর্থাৎ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এবছরের শুরু থেকে শুরু হয়েছে। এই লড়াইতে আমরা দেখলাম পুঁজিবাদী দুনিয়ার ব্যর্থতা, বড়লোকের দেশগুলোর ব্যর্থতা। কেন কি? তারা কখনো মানুষের যে মৌলিক সমস্যার যে বিষয়গুলো, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, এই ব্যবস্থাগুলো সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে যে মনোনিবেশ করা দরকার, সেই জায়গাটা তারা ব্যর্থ। ফলে এটা বেসরকারীকরণ বা কর্পোরেটদের হাতে যখন স্বাস্থ্য, শিক্ষা, এই কৃষিকে তুলে দেওয়া হয়, শিল্পকে তুলে দেওয়া হয়, তখন সেখানে রাষ্ট্র কতটা অসহায় সেটা আমরা দেখতে পেলাম সারা পৃথিবীর স্বঘোষিত দাদা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে। তারা দেখলেন এই করোনা ভাইরাস মোকাবেলায় সবচেয়ে যদি ব্যর্থ কেউ হয়ে থাকে, সবচেয়ে যদি খারাপ অবস্থায় যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা কিন্তু এই পরিস্থিতিটা মোকাবেলায় আজকে লক্ষাধিক মানুষের সেখানে মৃত্যু হলো। এই মৃত্যু আমাদের কাম্য নয়, এবং লাখ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। এবং ইউরোপের দেশগুলোতে, বড়লোকের দেশগুলোতে সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে, মৃত্যু বাড়ছে। আবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে যে অন্যান্য দেশগুলোতে, যেখানে কিছু উন্নয়নশীল দেশ আছে, গরিব দেশ আছে, আর বিশেষত আমরা দেখতে পাচ্ছি যে যারা সমাজতান্ত্রিক দেশগুলো আছে, সেই দেশগুলোতে কিন্তু সেখানে সংক্রমণ, কারণ স্বাস্থ্য ব্যবস্থাটা সেখানে নিয়ন্ত্রণ করে সরকার। আমাদের কাছে উদাহরণ হিসাবে আমরা কিউবার কথা বলতে পারি। এই দেখুন গোটা ল্যাটিন আমেরিকাতে, গোটা ল্যাটিন আমেরিকার ছোট্ট ছোট্ট দেশগুলো, যেখানে একটা দেশে মাত্র সেখানে সমাজতান্ত্রিক সরকার আছে, আর কিছু দেশগুলোতে বামপন্থীদের বা কমিউনিস্ট পার্টির একটা ভালো ভূমিকা, ভেনেজুয়েলা হোক, ইকুয়েডর হোক, অন্যান্য জায়গায় তারা পালন করছেন। স্বাভাবিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে যে অগ্রাধিকার দেওয়ার কথা, সেটা কিন্তু দেওয়া হয়নি। গোটা ল্যাটিন আমেরিকাতে যা মৃত্যু হয়েছে তার 50% মৃত্যু শুধুমাত্র ব্রাজিল। কারণ ব্রাজিল বর্তমানে ওই ইউনাইটেড স্টেটের নিয়ন্ত্রণে সরকার একটা চলছে, তাই স্বাভাবিকভাবে ব্রাজিলে মৃত্যু মিছিল চলছে, ইটালিতে মৃত্যু মিছিল চলছে, ইউকেতে আমরা দেখেছি একইভাবে এই সংক্রমণ তারা এড়াতে পারছে না। আবার পাশাপাশি যখন কিউবা, যারা পৃথিবীতে স্বাস্থ্যে 1 নম্বরে থাকা দেশটার নাম, সেখানে একটা বামপন্থী সরকার আছে, কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক সরকার, স্বাস্থ্য ব্যবস্থায় সারা পৃথিবীতে 1 নম্বর জায়গায় থাকার ফলে তারা আজকে শুধু করোনা ভাইরাস না, যে কোনো অসুখকে অনায়াসে তারা মোকাবেলা করতে পারছে। এবং মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি ইত্যাদি, আমার নিজে কিউবার শহর গ্রাম ঘুরে দেখার অভিজ্ঞতা হয়েছে কি সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে একটা ছোট্ট রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র, যেখানে পানীয় জলটাও উৎপাদন করতে হয়। আমার বন্ধুরা সবাই জানেন যে আটলান্টিকের মাঝে ভাসমান একটা দ্বীপ, সেই দ্বীপটার নাম হচ্ছে কিউবা, যারা কিনা আজকে গোটা পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করছে। কিন্তু সেই জায়গায় আমেরিকা বা ইউরোপের দেশগুলো এই ধরনের আজকে একটা মডেল হয়ে উঠতে পারছে না। আবার আমরা দেখতে পাচ্ছি এই করোনা ভাইরাস মোকাবেলায় সারা পৃথিবীতে 1 নম্বর জায়গাটা দখল করেছে, মডেল হয়ে গেছে, সেটা হচ্ছে ভিয়েতনাম। যুদ্ধ বিধ্বস্ত ভিয়েতনাম, প্রায় 46 বছর আগে আমেরিকা ভিয়েতনামে কিভাবে বিধ্বস্ত করেছে, কত লক্ষ মানুষকে খুন করেছে, সেখানে বোমা বর্ষণ করা হয়েছে, সেখানে কৃষির জমিকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেখানে লাখ লাখ সেনাকে খুন করা হয়েছে। সেই একটা দেশ তার যুদ্ধ বিধ্বস্ততা কাটিয়ে সে তার সমাজে যখন সেখানকার কমিউনিস্ট পার্টি অফ ভিয়েতনাম, তারা হোচিমিনের আদর্শকে সামনে রেখে, কমিউনিস্ট পার্টির আদর্শকে সামনে রেখে সেখানে যে সমাজতান্ত্রিক ব্যবস্থাপনাটা গড়ে তুলছে, সেখানে মানুষের খাদ্য, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প, কৃষিকে তারা সামনের সারিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর যার জন্য আজকে পৃথিবীতে একটা দেশ যেখানে 10 কোটির বেশি জনসংখ্যা, আমরা বলতে পারি যে দেশটাতে আজকে একজন মানুষেরও মৃত্যু হয়নি, একটা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসছে। আপনারা দেখতে পেয়েছেন যে সেখানে লকডাউন করেছিল,
সেই লকডাউনে কিভাবে সহজে সমস্ত মানুষ তার খাদ্য সামগ্রী পাচ্ছে, সমস্ত মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকি আমাদের দেশের এটিএম মেশিনের মতো পরিবার পিছু কার্ড আছে, সেই কার্ড মেশিনে দেওয়ার পরে তার পরিবারের জন্য কতটা চাল প্রয়োজন সেই চাল বেরিয়ে আসছে। আবার কয়েকদিন আগে আমরা দেখলাম যে ভিয়েতনাম নিউজ, আপনারা যারা দেখেছেন ভিয়েতনাম নিউজের ভিডিও আমি শেয়ার করেছিলাম, সেখানে দেখলাম যে আপনি দাঁড়িয়ে গেলে একটা মেশিনের সামনে আপনি দাঁড়িয়ে গেলে দুটো পায়ের ছাপ দেওয়া আছে, সেই মেশিনের সামনে দাঁড়িয়ে গেলে মাস্ক বেরিয়ে আসছে, উন্নত মানের মাস্ক বেরিয়ে আসছে। অর্থাৎ গোটা দেশের সমগ্র জনগণের জন্য স্বাস্থ্য ব্যবস্থাটা সরকারের দায়িত্ব। আপনাকে কিছু ভাবতে হবে না, জনগণকে কিছু ভাবতে হবে না। অর্থাৎ এই যে একটা বামপন্থী চিন্তাধারা, একটা আলাদা নীতি এখানেই ফারাক করে দিচ্ছে। কারণ বামপন্থীরা বলছেন সমস্ত মানুষের কল্যাণে কাজ করতে হবে, সমস্ত মানুষের উন্নয়ন করতে হবে, গোটা রাষ্ট্রের উন্নয়ন করতে হবে। সেখানে কিন্তু বড় লোকেরা, পুঁজিপতিরা, তারা কিন্তু এই পরিকল্পনাটা গ্রহণ করতে পারছে না। তারা বড় লোকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে, কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আম জনতার দিকে নজর দিতে পারছে না। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা চায়নার দিকে দেখুন, অনেকে হইচই করছেন, বলছেন চীনের কথা, কিন্তু চীনের সংক্রমণ একটা প্রভিন্সে চীনে উহানে সেখানে সংক্রমণ হয়েছিল, কিন্তু তারা সেই সংক্রমণটাকে ঠেকিয়ে সেখানে মৃত্যুও হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু গোটা চীনের মধ্যে করোনা ভাইরাসকে ছড়িয়ে যেতে দেয়নি। এটাই হচ্ছে নীতি। সেখানে স্বাস্থ্য ব্যবস্থাটাকে এত উন্নত করা হয়েছে। এবং আজকে শুধু না, আজকে পুঁজিবাদী দেশগুলো এবং পুঁজিবাদী প্রধান দেশগুলো তারা চীনের বিরুদ্ধে, ভিয়েতনামের বিরুদ্ধে, কিউবার বিরুদ্ধে, কোরিয়ার বিরুদ্ধে, ডিপিআরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই চলছে। কিন্তু দেখুন আজকে যদি চায়না কিভাবে গোটা পৃথিবীতে তারা পৌঁছে গেছে, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, কারণ সেখানে উৎপাদন ব্যবস্থাকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আজকে গোটা পৃথিবীতে যে শিল্পের পরিকল্পনা, যে গোটা পৃথিবীর বাজারে তারা প্রবেশ করে গেছে। আমরা বলছি আত্মনির্ভরতা দরকার। আত্মনির্ভরতা এভাবে হয় না, নিজেকে আগে উন্নত করতে হবে। নিজেকে উন্নত করতে না পারলে আমি কখনো অন্যকে বয়কট করতে পারবো না। অন্য দেশের উপর নির্ভরশীলতা আমাদের থাকতে হবে। তাই স্বাভাবিকভাবে শুধুমাত্র করোনা ভাইরাস মোকাবেলা না, আজকে আমেরিকার অর্থনীতি, আজকে ইউকের অর্থনীতি, আজকে ইতালির অর্থনীতি, ইউরোপের দেশগুলোর অর্থনীতি আজকে মুখ থুবড়ি খেয়ে পড়েছে। জিডিপি নিচের দিকে নামছে, কিন্তু চায়না তার জিডিপিকে নিচে নামতে দেয়নি, কিউবা ভিয়েতনাম তার জিডিপিকে নিচে নামতে দেয়নি। একটা সুন্দর ব্যবস্থা। শুধুমাত্র এসব না, আজকে পৃথিবীর দেশে দেশে বামপন্থীরা লড়াই করছে মানুষের স্বার্থে। আমেরিকায় দেখলেন কিছুদিন আগে একজন কৃষ্ণাঙ্গ মানুষকে, জর্জ ফ্লয়েডকে, যখন একজন শ্বেতাঙ্গ পুলিশ তার শ্বাসরুদ্ধ করে তাকে খুন করলো, তার বিরুদ্ধে গোটা আমেরিকাতে, ওয়াশিংটন ডিসিতে, ক্যালিফোর্নিয়াতে, অন্যান্য প্রভিন্স হেডকোয়ার্টারে, সেখানে কিন্তু হচ্ছে কমিউনিস্টরা, লাল ঝান্ডা। হ্যাঁ, আমেরিকাতেও লাল ঝান্ডার পার্টি আছে, লাল ঝান্ডার সংগঠন আছে, ছাত্র যুবদের সংগঠন আছে। ইউনাইটেড কিংডমের অনেক পুরনো পার্টি, সেখানে তারা লড়াই করছে। গোটা ইউরোপের দেশে দেশে, ফ্রান্স থেকে, জার্মান থেকে, যেখানে আপনি যাবেন না কেন আপনি লাল ঝান্ডা দেখতে পাবেন, কমিউনিস্টদের দেখতে পাবেন। বামপন্থীরা মানুষের জন্য সেখানে লড়াই করছে। শুধু কিউবা ভিয়েতনাম না, চায়না না, ডিপিআরকে না, অন্যান্য দেশগুলোতেও আজকে কমিউনিস্টরা বা বামপন্থীরা তারা আদর্শগতভাবে লড়াই চালাচ্ছে এই শ্রেণী বিভক্ত সমাজের, এই শ্রেণী বৈষম্যটাকে দূর করবার জন্য। তাই শ্রেণী বিভক্ত সমাজে যখন শ্রমিকদের উপর নিপীড়ন করা হচ্ছে, যখন বেকারি বাড়ছে, অনাহার বাড়ছে, শিক্ষার উপরে হামলা হচ্ছে, তখন কিন্তু লড়াই করছে কমিউনিস্টরা, বামপন্থীরা। হ্যাঁ, কোনো কোনো পার্লামেন্টে হয়তো সদস্য কম আছে, কোনো কোনো জায়গায় পার্লামেন্টে সদস্য নেই, হয়তো লোকাল বডিতে সেখানে কিছু কমিউনিস্ট পার্টির প্রতিনিধি আছে, কিন্তু কমিউনিস্ট পার্টির ঝান্ডাটা, কমিউনিস্ট পার্টির সংগঠনটা গোটা পৃথিবীর দেশে দেশে, এই গোটা প্ল্যানেটের মধ্যে, গোটা গ্লোবের মধ্যে কিন্তু কমিউনিস্ট পার্টি লড়াই চালিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমাদের দেশেও এখানে আপনারা যদি দেখতে পান যে আমরা যেমন লড়াই চালাচ্ছি, বামপন্থীরা তারা লড়াই চালাচ্ছে, বামপন্থীরা ভূমিকা পালন করছে। সেখানে যেখানে সরকারে আছে তারা যেমন ভূমিকা ইতিবাচক পালন করছে, যেমন কিউবাতে, ভিয়েতনামে, চায়নাতে ইতিবাচক ভূমিকা
বামপন্থীরা পালন করছেন, ডিপিআরকে তে ইতিবাচক ভূমিকা বামপন্থীরা পালন করছেন, কিন্তু অন্যান্য দেশে গ্রিস থেকে শুরু করে লন্ডন থেকে, ফ্রান্স থেকে, জাপান থেকে, জার্মান থেকে, কানাডা থেকে সমস্ত দেশগুলোতে, এমনকি লাতিন আমেরিকার দেশগুলোতে, আফ্রিকার দেশগুলোতে, সেখানে পর্যন্ত আর আমাদের এশিয়ার দেশে দেশে বামপন্থীদের লড়াই চলছে মানুষের জন্য। মানুষের প্রথম যে মৌলিক চাহিদাগুলো আছে সেই মৌলিক সমস্যার সমাধান করবার জন্য লড়াইটা আমরা বামপন্থীরা চালিয়ে যাচ্ছি। পৃথিবীর দেশে দেশে বামপন্থীরা লড়াই চলছে। এমনকি আপনি যান পাকিস্তানে পর্যন্ত বামপন্থীরা সেখানে লড়াই করছে, সেখানেও কমিউনিস্ট পার্টি লড়াই করছে। আর আমাদের শ্রীলঙ্কাতে তো আছে, নেপালের ঘটনা আপনারা জানেন, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সেখানে সমাজ নির্মাণে সেখানে বামপন্থীরা একটা বড় ভূমিকা পালন করছে। বাংলাদেশে ঐতিহ্যবাহী কমিউনিস্ট পার্টি আছে। এটা পৃথিবীর দেশে দেশে আমাদের জানা দরকার যে আমরা বামপন্থীরা একটা যে মতাদর্শ মার্ক্সবাদ লেনিনবাদকে সামনে রেখে গোটা পৃথিবীর দেশে দেশে মানুষের জন্য লড়াই সংগঠিত করছে, কিন্তু বামপন্থীরা সেখানে অন্য কেউ নেই। তাই যারা পুঁজিবাদী দুনিয়ার ঘুম কেড়ে নেওয়ার কাজটা করছে বামপন্থীরা, ঠিক আমাদের দেশে একইভাবে এখানে একটা ভয়ঙ্কর চরিত্রের সরকার চলছে, সেমি ফ্যাসিস্টিক সরকার একটা চলছে, যারা মানুষের উপর, মানুষের মৌলিক সমস্যার কথা, একটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন যে সরকারটা আমাদের দেশে বর্তমানে চলছে, আজকে আমাদের ভাবতে হবে স্বাধীনতার ৭৪তম দিবস আমরা পালন করেছি, ৭৩ বছর পেরিয়ে এলাম, ৭৩টা বছর আমরা পূর্ণ করলাম, আমরা কি পেলাম? আমরা ভাববো না আমাদের এইরকম একটা দেশ আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? শুধুই ভাষণ, শুধুই ভাষণ। এখানে আমাদের হু হু করে বেকারি বাড়ছে, অনাহার বাড়ছে, দারিদ্রতা বাড়ছে। এখনো আমাদের দেশের সরকারি হিসেব অনুযায়ী ৩৯ কোটি মানুষ ২৪ ঘন্টায় ২ টুকরো রুটি বা এক মুঠো ভাত জোগাড় করতে পারে না। আমাদের দেশে প্রায় ২০ কোটির বেশি বেকার আছে, শিক্ষিত বেকার, যাদের কাজ নেই, সরকারের কোনো পরিকল্পনা গ্রহণ করছেন না। আমাদের দেশের কৃষকরা আত্মহত্যা করছেন। কেন এটা করবে? আমাদের শিক্ষা ব্যবস্থা ক্রমশ সরকার নতুন একটা শিক্ষানীতি আনছেন। আমাদের এই পেজে শিক্ষানীতির উপর একটা আলোচনা হয়েছে, আমি যা দেখলাম। তাই স্বাভাবিকভাবে আমি ওটা বিস্তারিত যাব না। এই সরকার যেভাবে বেসরকারীকরণের দিকে সমস্ত ব্যবস্থাটাকে ঠেলে দেওয়া হচ্ছে, আজকে কৃষির উপরে হামলা হচ্ছে। আমাদের কৃষকরা, যারা আমাদের পেটের ভাত যোগায়, আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক বন্ধুর নাম হচ্ছে কৃষক। সেই কৃষকরা ঋণের দায়ে, মহাজনী ঋণ, ব্যাংকের ঋণের টাকা যখন শোধ করতে পারছে না, তখন তারা মাঠের ধারে গিয়ে আত্মহত্যা করছে। আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আজকে না হলে করোনা ভাইরাস জনিত পরিস্থিতি, আজকে না হলে লকডাউন, না হলে প্রধানমন্ত্রী তো ৯০টার বেশি দেশ সফর করে ফেললেন। কোথায়? মহারাষ্ট্রের বিদর্ভে আত্মহত্যাকারী কৃষক পরিবারের কাছে তো একদিনও এলেন না। 14 সাল থেকে যিনি বর্তমান প্রধানমন্ত্রী, তাকে তো একদিনও মহারাষ্ট্রের বিদর্ভে যেতে দেখলাম না, তাকে অন্ধ্রপ্রদেশে যেতে দেখলাম না, তাকে ছত্তিশগড়ে যেতে দেখলাম না। আমাদের একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কি করবে শ্রমিকরা? সরকার তার কোনো নীতি গ্রহণ করবে না। আমাদের শিক্ষা ক্রমশ বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। সেখানে যাদের টাকা আছে তারাই শিক্ষা পাবে, তারাই ডিগ্রি পাবে। সাধারণ মানুষ কোথায় যাবে? সরকার নীতি গ্রহণ করবে না, সরকার পরিকল্পনা গ্রহণ করবে না। আমরা একটা ভয়ঙ্কর প্যান্ডেমিক সিচুয়েশনে আছি। এই প্যান্ডেমিক পরিস্থিতির মধ্যে, অতিমারি মহামারী পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা সরকারের কাজ কি হতে পারে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দরকার মানুষকে বাঁচানো। আমি যদি বলতে পারি যে আমাদের দেশে এই মুহূর্তে ৫০,০০০-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী, এই মৃত্যুর জন্য প্রধানমন্ত্রীর অদূরদর্শিতা দায়ী, নরেন্দ্র মোদীর অদূরদর্শিতাই দায়ী। কেউ অস্বীকার করবেন? কোভিড ভাইরাস ভারতবর্ষে প্রথম চিহ্নিত হয়েছিল জানুয়ারি মাসে। সারা পৃথিবীতে জানুয়ারি মাসে ৩ জন পজিটিভ পেশেন্ট পাওয়া গিয়েছিল। একটা পেশেন্ট পাওয়া গিয়েছিল আমেরিকাতে মৃত্যু মিছিল আমরা দেখেছি, লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে, যা আমাদের কাম্য নয়। দ্বিতীয় পেশেন্ট পাওয়া গিয়েছিল ভিয়েতনামে, আর ৩ নম্বর পেশেন্ট পাওয়া গিয়েছিল ভারতবর্ষে। তাহলে জানুয়ারি মাস থেকে আজকে এতগুলো মাস, আমরা 7টা মাস পেরিয়ে এলাম, 8 মাস শেষ হতে চলছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে কি পরিকল্পনা?
যখন আমাদের বেশি বেশি করে কোভিড হাসপাতাল করা দরকার, যখন আমাদের বেশি বেশি করে স্বাস্থ্যকর্মীদের আত্মবিশ্বাস বাড়ানো দরকার, ডাক্তার নার্সদের আত্মবিশ্বাস বাড়ানো দরকার, যখন পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা, তার কিটস, তার পিপি সরঞ্জাম, তার মাস্ক আম জনতার জন্য, কেন আমরা মাস্ক দিতে পারবো না? সমস্ত মানুষ, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, আমি গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, যে আমাদের দেশের এখনো 60% বেশি মানুষ মাস্ক ব্যবহার করছেন না। আমি গতকালও একটা বড় কর্মসূচিতে গিয়েছিলাম, স্বাস্থ্য বিধি মেনে সেই কর্মসূচি হয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে মাস্ক ছিল না। আমাদের উদ্যোক্তা সংগঠনের পক্ষ থেকে কর্মসূচিতে ঢোকার মুখে যাদের কাছে মাস্ক নেই তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে। তো এইরকম একটা অসুখ মোকাবেলা করবার জন্য, এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন মোকাবেলা করবার জন্য সরকার মানুষের পাশে থাকবে না? না। আর এই মুহূর্তে আমরা দেখছি কি, রাফায়েল যুদ্ধ বিমান কেনা হচ্ছে। আচ্ছা, এটা একটা সময়, এখন যদি দেখতে পেতাম যে আমাদের সরকার সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই কিনছেন, অভিবাদন জানাতাম। আম জনতার জন্য 130 কোটি মাস্ক কেনা একটা সরকারের পক্ষে কি খুবই কঠিন কাজ? আমাদের সমস্ত মানুষের যদি কোভিড যারা পজিটিভ হবে তাদের চিকিৎসা বিনা পয়সায় হবে, এই দায়িত্ব যদি সরকার নিতে পারতেন, অভিবাদন জানাতাম। এসব করা হচ্ছে না। আর আজকে ভারতবর্ষের সামগ্রিক এই পরিস্থিতি, যখন করোনা ভাইরাস মোকাবেলায়, যখন কৃষি সমস্যা মোকাবেলায়, যখন শিল্পে সরকার যখন ব্যর্থ হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সমস্ত জায়গায় যখন ব্যর্থ হচ্ছে, আর সেই সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্য এই বিজেপি সরকারের একটা পরিকল্পনা, ওদের পকেটে দুটো তাস থাকে, বিজেপির পকেটে দুটো তাস থাকে বা নরেন্দ্র মোদীর পকেটে দুটো তাস থাকে। সেটা হচ্ছে, যখন কোনো কিছু সামাল দিতে পারবে না, মানুষের ক্ষোভ বাড়বে, তখন যুদ্ধ খেলা করো। আমরা দেখেছি পুলওয়ামার ঘটনার আগে গোটা দেশ জুড়ে ক্ষোভ, কারণ 2014 সালে নরেন্দ্র মোদী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটা বাস্তবায়িত হয়নি। কৃষকদের লোন মুকুব হয়নি, বেকারদের চাকরি হয়নি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। 2019 সালে যখন নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বারের জন্য ফিরে আসার সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেছে, তখন 40টা জওয়ানকে পুলওয়ামায় খুন করা হলো বিজেপির পক্ষ থেকে পরিকল্পনা করে। হ্যাঁ, আমি এই লাইভ অনুষ্ঠানে বলছি, ওই 40 জন জওয়ান পুলওয়ামায় কোনো বিদেশি উগ্রপন্থী সন্ত্রাসবাদী এসে খুন করেনি, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারণ 2019-এর নির্বাচনী বৈতরণী পেরোতে গেলে তখন নরেন্দ্র মোদীর কতগুলো পোড়া ঝলসানো লাশের প্রয়োজন ছিল, কতগুলো লাশ ভর্তি কফিনের প্রয়োজন ছিল। আর যে ছবি, যে আবেগকে সামনে রেখে গোটা নির্বাচনের সমস্ত কিছু মিথ্যাচার ঢাকা পড়ে গেল। আমরা দেখলাম পুলওয়ামার ঘটনা, আমরা বলেছিলাম স্বরাষ্ট্র দপ্তর রিপোর্ট পেশ করুক, তদন্ত হোক। একজন ভারতীয় নাগরিক, কাশ্মীরের একজন যুবক 2400 কিলো বিস্ফোরক নিয়ে এত বড় একটা কনভয়ের ভেতরে কি করে ঢুকলো, কি করে খুন করা হলো, এতগুলো মানুষকে কি করে খুন করা হলো, সেই কনভয়ের উপরে কি করে হামলা করা হলো। কোনো বহির্দেশের হামলা হয়নি, কিন্তু একটা আবেগ তৈরি করা হলো গোটা দেশের সামনে। আর ঠিক আমরা দেখতে পেলাম এই করোনা ভাইরাস পরিস্থিতি যখন মানুষ হাহাকার করছে, পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার কোনো ভূমিকা পালন করলেন না। তাদের মধ্যে যখন ক্ষোভ বাড়ছে, হাজারে শ্রমিক হেঁটে বাড়ি ফিরছেন, পরিকল্পনাহীন লকডাউন দরকার। আমরা লকডাউনের বিরোধিতা করছি না, সরকার 4টা দফার লকডাউন কার্যকারী করতে কেন ব্যর্থ হলো আমি চ্যালেঞ্জ করে বলছি। প্রথম দফার লকডাউন 21 দিন, দ্বিতীয় দফার লকডাউন 19 দিন, তৃতীয় এবং চতুর্থ দফার লকডাউন 14 দিন করে 4টা লকডাউন নরেন্দ্র মোদী ফেল করেছে। গোটা কেন্দ্রীয় সরকার লকডাউন গোটা ভারতবর্ষে 10% কার্যকারী করতে পারেনি। হ্যাঁ, ট্রেন চলাচল বন্ধ হলেই তো লকডাউন হলো না, এত সংক্রমণ বাড়তো না। যারা লকডাউন 100% কার্যকারী করতে পেরেছেন, বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকরা বলছেন, লকডাউন 100% কার্যকারী করা মানে সংক্রমণের হার কমে যাওয়া, মৃত্যুর হার কমে যাওয়া। কিন্তু সেটা আমাদের দেশে হয়নি। আজকে আনলক সিচুয়েশন চলছে, আর এই আনলক পরিস্থিতিতে মানুষের কাছে খাদ্য নেই, মানুষের কাছে অর্থ নেই,
বড় বড় অর্থনীতিবিদরা, নোবেলজয়ী অর্থনীতিবিদরা বলছেন যে লকডাউন কার্যকারী করতে গেলে আর এই প্যান্ডেমিক সিচুয়েশন মোকাবেলা করতে গেলে প্রান্তিক মানুষের হাতে টাকা দিতে হবে। আমরা বলেছিলাম যে পরিবার পিছু অন্তত 7,500 টাকা আর মাথা পিছু 10 কিলো চাল দেওয়া হোক। এটা করা কাজ কি কঠিন? আমাদের দেশের হাজার হাজার এফসিআই গোডাউন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে খাদ্য শস্য পড়ে আছে। কেন মানুষের কাছে দেওয়া হচ্ছে না? সরকারের অর্থের অভাব আছে, কেন সেই অর্থ দেওয়া হচ্ছে না প্রান্তিক মানুষের পরিবার, পরিযায়ী শ্রমিকদের পরিবারের কাছে? সে টাকা কেন পৌঁছে দেওয়া হচ্ছে না? আর এই সমস্ত কিছু নিয়ে মানুষের যখন ক্ষোভ বাড়ছে, আমাদের দেশের জিডিপি কোথায়, অর্থনীতি কোথায় নেমে গেছে, আমাদের কি হবে কর্মসংস্থানের? শিল্প কারখানা বন্ধ, প্রাইভেট কোম্পানিগুলো, কর্পোরেট, তারা হোয়াটসঅ্যাপে SMS করে কর্মী ছাঁটাই করছে, সরকার নীরব। আর এই সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্য ওই লাদাখে চায়না ভারত যুদ্ধ, চীনের সেনারা এসে নাকি আমাদেরকে মেরে গেছে। বিজেপির আইটি সেলের পক্ষ থেকে ব্যাপক প্রচার ছড়িয়ে দেওয়া হলো। ফেসবুক কি করছে, আইটি সেল কি করছে, এখন জনসমক্ষে এসে গেছে যে বিজেপির পক্ষে, শাসক দলের পক্ষে, রাজ্যের শাসক দলের পক্ষে যে ফেসবুক কি ভূমিকা পালন করছে। হ্যাঁ, আমরা ফেসবুক ব্যবহার করছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের বহু বন্ধুর তাদের ফেসবুক অ্যাকাউন্টের উপরে হামলা করা হচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে, অ্যাকাউন্টে পোস্ট করা যাচ্ছে না, পোস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। আর বিজেপির আইটি সেলে যে বন্ধুরা কাজ করেন, আমি তাদেরকে অপরাধী বলবো না, কারণ এই বেকারত্বের যন্ত্রণা ঘোচাতে আইটি সেলে ভালো স্যালারি দেওয়া হচ্ছে। সেখানে কিছু আমার বন্ধুরা, বেকার যুব বন্ধুরা, তারা সারাদিন ধরে সরকারের পক্ষে কাজ করছেন, মিথ্যা প্রচার করছেন, বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা করছেন। গোটা দেশ জুড়ে আমরা বামপন্থীরা লড়াই করছি। কি হলো লাদাখের ঘটনা নিয়ে? আপনারা বললেন চীনের সেনারা নাকি ভেতরে ঢুকে ভারতের 20 জন সেনাকে মেরে। আমরা মেনে নেব না। ভারতবর্ষের 20 জন সেনাকে যদি চীনের সেনা মেনে নেয়, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব, চীনের বিরুদ্ধে প্রতিবাদ করব। চীন ভালো কাজ করে, তাদেরকে স্যালুট জানাবো। গোটা বিশ্বের মানুষের কাছে চীন পৌঁছে গেছে, স্যালুট জানাবো। তার মানে এই না আমার ভারতবর্ষের জমিতে প্রবেশ করে চীন তার সেনারা আমার সেনাদেরকে মেরে যাবে, হত্যা করে যাবে, খুন করে যাবে, আমরা মেনে নেব। কিন্তু কি দেখলাম? আইটি সেলের প্রচার। আর স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তো আজ পর্যন্ত বলা হলো না যে চীনের সেনাদের হাতে ভারতীয় সেনারা খুন হয়েছে। 20টা লাশ, গোটা দেশের বিভিন্ন জায়গায় একেবারে তর ও তাজা জওয়ানদেরকে খুন হলো কিভাবে? তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তর প্রকাশ করুক। প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কি বললেন? যে না, আমার 1 ইঞ্চি জমিতেও চীন পা রাখতে পারেনি, চীনা সেনা কদম রাখতে পারেনি। বক্তৃতা তিনি করেননি। প্রধানমন্ত্রীর বক্তব্যে চীনা সেনারা ভারতবর্ষে প্রবেশ করেছে এই কথা বলেননি। আসলে মূল কথাটা হচ্ছে, আবার বলছি, 20 জন সেনাকে আমি স্যালুট জানাই। দেশ রক্ষার জন্য যারা লাদাখ সীমান্তে দাঁড়িয়েছিল তাদেরকে খুন করা হলো। কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশন নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ, শ্রমিক কৃষকের মধ্যে, ছাত্র যুবর মধ্যে, প্রান্তিক মানুষের মধ্যে, আম জনতার মধ্যে যে ক্ষোভ হয়েছে, সেই ক্ষোভ থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য ওইরকম একটা খেলা হলো না। তো উত্তর দিক স্বরাষ্ট্র দপ্তর, উত্তর দিতে পারছেন না। আর যখন এই গেমটা, এই খেলাটা জমলো না, অর্থাৎ লাদাখে ম্যাচটা যখন জমলো না, তখন তড়িঘড়ি করে আপনারা বলুন, এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে গোটা দেশে যখন মানুষের মৃত্যু মিছিল, তখন স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন না করে, কোভিড হাসপাতাল তৈরি না করে, আবার বলছি চীনের কথা, 19 দিনে 57 তলা, কয়েক হাজার মানুষের জন্য তারা একটা হসপিটাল তৈরি করে ফেলতে পারলো। আর আমরা 7 মাসে একটা কোভিড হাসপাতাল গোটা দেশকে উপহার দিতে পারলাম না। প্রধানমন্ত্রীর কাছে এখন রাফায়েল যুদ্ধ বিমান কেন অগ্রাধিকার পাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে এখন আমরা মন্দিরের বিরোধী না, আবারও বলছি, অনেক বিতর্কিত জায়গা, 490 বছরের সেই মসজিদ ছিল বাবরি মসজিদ। আমির মিরবাকি তৈরি করেছিলেন 1992 সালে। অন্যায়ভাবে একটা মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। ভারতবর্ষের সংবিধান এটাকে অনুমোদন করে না। কারণ আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম আঘাত করবে না। এখানে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা থাকবে, যে যার ধর্ম বিশ্বাস, মানুষ তার ধর্ম পালন করবে। মসজিদটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো।
আমরা বামপন্থীরা বলেছিলাম যে হয় আলাপ আলোচনা করে ওই রাম জন্মভূমি বাবরি মসজিদ সেখানকার সমস্যার সমাধান করা হোক, আর তা না হলে সমস্যার সমাধান করা হোক, আর তা না হলে আদালতে ফয়সালা করা হোক, কিন্তু আমরা আদালত রায় দিল, মেনে নিলাম, মন্দির হোক, মন্দির তৈরি করবে ট্রাস্ট। আমাদের দেশে 23 লাখের বেশি মন্দির আছে। আচ্ছা, একটা সরকারের কাজ মন্দির তৈরি করা? আচ্ছা বলুন তো বন্ধুরা, আমাদের দেশে মন্দিরের অভাব? আমি মন্দিরের বিরোধী না, আমি শুরু থেকেই বলছি আমরা বামপন্থীরা মন্দিরের বিরোধী না, মানুষের ধর্ম বিশ্বাসের বিরোধী না, যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না, এই কথাটা আমরা বারবার বলি। আমাদের গুজরাটের সোমনাথের মন্দির তৈরির জন্য সরকার লেগেছে, তিরুপতির মন্দির তৈরির জন্য সরকার লেগেছে, পুরীর জগন্নাথ দেবের মন্দির তৈরির জন্য সরকার লেগেছে, আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, কালীঘাটের মন্দির, তারাপীঠের মন্দির তৈরির জন্য সরকার লেগেছে, শিরডি সাইবাবার মন্দির তৈরির জন্য সরকার লেগেছে, জম্মুতে জয় মাতাদির মন্দির তৈরির জন্য সরকার লেগেছে। 23 লাখ মন্দির তৈরির জন্য কোনোদিন সরকার লাগেনি, কোথাও সরকার লাগেনি। একটা মসজিদ তৈরির জন্য সরকার লাগে না, একটা গির্জা তৈরির জন্য গুরুদ্বারা সরকার লাগে না। আমাদের এত গুরুদ্বারা আছে, স্বর্ণ মন্দির তৈরির জন্য সরকার লেগেছে, সরকারের কাজ হচ্ছে ভাতের ব্যবস্থা করা, রুটির ব্যবস্থা করা। সরকারের কাজ হচ্ছে শিক্ষায় গোটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সরকারের কাজ হচ্ছে বেকার যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সরকারের কাজ হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করা। সরকারের কাজ মন্দির তৈরি না। এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে গোটা স্বাস্থ্যবিধি ভেঙে কয়েক কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী গেলেন ভূমি পূজা করতে 5ই আগস্ট। আর এই একই 5ই আগস্ট 1 বছর আগে কাশ্মীরকে জেলখানা বানিয়ে দেওয়া হলো। কি অপরাধ করেছে কাশ্মীর? তারা ভারতবর্ষের সঙ্গে আছে, ভারতবর্ষের জন্য লড়াই করছে, আমাদের জাতীয় পতাকার জন্য লড়াই করছেন কাশ্মীরের মানুষ। আর সেই কাশ্মীরের উপর বারে বারে বিজেপির পক্ষ থেকে, RSS এর পক্ষ থেকে সেখানে হামলা করা হচ্ছে। সেখানে 370 ধারা বিলুপ্ত করে দিয়ে সেখানে সমস্ত বিরোধী নেতাদের কাউকে জেলে, কাউকে গৃহে বন্দি করে দিয়ে ঠিক 1 বছর আগে 5ই আগস্ট কাশ্মীরের উপর হামলা শুরু হয়েছিল। আজও সেখানে গণতন্ত্রকে কণ্ঠরুদ্ধ করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত অনেক জাতীয় স্তরের রাজনৈতিক দলের নেতাদের, প্রাক্তন মন্ত্রীদের, প্রাক্তন মুখ্যমন্ত্রীদেরকে বন্দি করে রাখা হয়েছে। এটা কোন গণতন্ত্র? কোথায় এই অধিকার দিয়েছে? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা 5ই আগস্ট প্রধানমন্ত্রী বেছে নিলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বেছে নিলেন। যখন গোটা দেশে মৃত্যু মিছিল, তখন ভূমি পূজন। কোন মন্ত্রী বলছেন রাম মন্দির তৈরির কাজ শেষ হলে করোনা ভাইরাস শেষ হয়ে যাবে। আপনি মেনে নেবেন? আপনি সামনের দিকে এগোবেন? আপনি স্যাটেলাইটের যুগে আছেন, না আপনি মধ্যযুগে ফিরে যাচ্ছেন? ওরা এইভাবে গোটা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা আপনি মেনে নেবেন? কখনো বলবে যে যদি মন্দির তৈরির কাজ শুরু হলে করোনা ভাইরাস শেষ হয়ে যেত, তাহলে প্যান্ডেমিক পরিস্থিতিতে যখন হুর পক্ষ থেকে 11ই মার্চ গোটা পৃথিবীকে প্যান্ডেমিক ঘোষণা করা হলো, তখন আমাদের দেশের সমস্ত মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা বন্ধ করে দেওয়া হলো কেন? না, এটাই স্বাস্থ্যবিধি। ধর্ম আলাদা জিনিস, ধর্ম বিশ্বাস আলাদা জিনিস। ওনারা মন্ত্রী বলছেন যে মন্দিরের কাজ শুরু হয়ে গেলে তাহলে কিনা করোনা ভাইরাস মরে যাবে, করোনা ভাইরাস শেষ হয়ে যাবে, মোকাবেলা করে যাবে। কে বলছে ভাবিজি পাঁপড় খেলে করোনা ভাইরাস ভালো হয়ে যাবে, কে বলছেন গোমূত্র খেলে। এগুলো মেনে নেবেন আপনি? এইভাবে গোটা দেশকে একটা অবৈজ্ঞানিক ভাবে কুসংস্কারের পথে ঠেলে দিচ্ছে বর্তমান বিজেপি সরকার। তাই স্বাভাবিকভাবে এই সবের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এই এদের যে 2 নম্বর তাস, একটা তাস যুদ্ধ খেলা, আর 2 নম্বর তাসটা হচ্ছে ধর্ম, জাত, এসব নিয়ে রাজনীতি করা। মূল সমস্যা আজকে কি করবে আমাদের দেশের শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, প্রান্তিক মানুষরা কি করবে, সেই ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। আমরা লড়াই করছি গোটা দেশের কোনায় কোনায়, বামপন্থীরা লড়াই করছে। ভারতবর্ষে এমন একটা রাজ্য নেই, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটা রাজ্য নেই যেখানে আমরা কচ্ছ থেকে কোহিমা, যেখানে লাল ঝান্ডার লড়াই হচ্ছে না, বামপন্থীদের লড়াই হচ্ছে না।
এই যে চলছে 20 থেকে 26 গোটা দেশ জুড়ে প্রতিবাদ পালন করা হচ্ছে, প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে, আজ থেকে শুরু হয়েছে। আমরা লড়াই করছি, আমরা সরকারকে ভাবানোর দায়িত্ব আমাদের। হ্যাঁ, পার্লামেন্টে বামপন্থীদের সদস্য সংখ্যা কম, আমরা মাত্র বামপন্থীরা একটি রাজ্যে ক্ষমতায় আছি, আর একটি রাজ্যে ক্ষমতায় থেকে গোটা দেশের সামনে মডেল, গোটা পৃথিবীর সামনে মডেল। আজকে কেরালার মুখ্যমন্ত্রী, কেরালার স্বাস্থ্যমন্ত্রী সারা পৃথিবী, ইউনেস্কো থেকে শুরু করে পৃথিবীর সমস্ত টেলিভিশন চ্যানেল, নিউজ পেপার তাদের ইন্টারভিউ নিচ্ছে কেন? এই একই করোনা ভাইরাস মোকাবেলার জন্য জানুয়ারি মাস থেকে তারা পদক্ষেপ নিয়েছে। ওই যে শুরুতে বলেছিলাম না, নীতি নীতি নীতি, এদের নীতি হচ্ছে মুনাফাখোরদের মুনাফা বাড়াও। বিজেপির বন্ধু কারা, নরেন্দ্র মোদীর বন্ধু কারা? ওই নীরব মোদী, বিজয় মাল্যদের মতো যারা গোটা দেশের অর্থ লুট করে পালিয়ে যায়, তারা এদের বন্ধু। আর বামপন্থীদের বন্ধু করা প্রান্তিক মানুষ, গরিব মানুষ। সেই গরিব মানুষদের জন্য আমরা কেরালাতে খাদ্যের ব্যবস্থা করছি, চিকিৎসার ব্যবস্থা করছি, স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা হয়েছে, সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। লকডাউন পরিস্থিতিতে কোনো একজন মানুষ না খেয়ে থাকেনি, তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের ইউথ ভলেন্টিয়াররা তারা বাড়িতে বাড়িতে, যাদের বাড়িতে রান্নার সমস্যা, রান্না করা খাবার পৌঁছে দিয়েছে। সেখানে যুব, ছাত্র, সেলিব্রিটি সবাই এসে সেখানে সরকারের খাতায় অ্যাজ ই ভলেন্টিয়ার তারা নাম লিখিয়েছেন। সেখানে কেরালা যদি আজকে একটা গোটা দেশের সামনে দৃষ্টান্ত, একটা মডেল হতে পারে, সেখানে কেন গোটা দেশের সরকার একইভাবে একই পদ্ধতি গ্রহণ করে কিভাবে লকডাউন কার্যকারী করতে হয়, কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে হয়, কিভাবে কোয়ারেন্টাইন সেন্টার করতে হয়, কিভাবে কোভিড হাসপাতাল দ্রুত বানাতে হয়, কিভাবে ডাক্তার, নার্সদের, স্বাস্থ্যকর্মীদের আত্মবিশ্বাস বাড়াতে হয়, কিভাবে গোটা প্রশাসনকে কাজে লাগাতে হয়, সেটা কেরালা আজকে গোটা পৃথিবীর সামনে মডেল। তাহলে প্রধানমন্ত্রী কেন ভিয়েতনাম থেকে, কেন কেরালা থেকে শিক্ষা নেবেন না? তারা আজকে সেই জায়গায় গোটা কেরালা দেখবেন জানে, হ্যাঁ সংক্রমণ আছে, বলছেন সংক্রমণ একদিনে শেষ হবে না, মাঝে মাঝে 2-4 জন সংক্রমিত রোগী পাওয়া যাবে। সংক্রমণ কিন্তু গোটা কেরালা এখন গ্রিন জোন, আর গোটা দেশে প্রতিদিন রেড জোনের সংখ্যা বাড়ছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলায়, আমাদের পশ্চিম বাংলায় এখানে যে বর্তমান সরকার, এই সরকার আজকে 9টা বছর ধরে গোটা ব্যবস্থাপনাটাকে, 34 বছর ধরে বামপন্থীরা পশ্চিম বাংলাটাকে যে জায়গায় নিয়েছিল, যে বাগানটা সাজিয়ে তুলেছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সরকার, যে বাগানটা সাজিয়ে তুলেছিল বামপন্থী কর্মীরা, যে বাগানটা সাজিয়ে তুলেছিল আমাদের ত্রিস্তর পঞ্চায়েত, সেই বাগানটা 9 বছর ধরে শুধু তছনছ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কি অবস্থা পশ্চিম বাংলায়। এখানেও মৃত্যু মিছিল, স্বাস্থ্য ব্যবস্থায় কোভিড পজিটিভ হলে কোথায় চিকিৎসা হবে, রাস্তায় ঘুরতে ঘুরতে শুধু কতজন মারা গেল। না, মিডিয়ায় সব খুব কম করে দেখায়, খুবই কম করে দেখায়, কারণ সরকারের নির্দেশ আছে, সেখান থেকে অনেক টাকা কিছু মিডিয়া হাউসের কাছে আসে। তাই প্রিন্ট মিডিয়া বলুন আর ইলেকট্রনিক্স মিডিয়াতে এইসব ছবি। আমরা 34টা বছর ধরে বামপন্থীরা আমরা গ্রামের অর্থনীতিটাকে বদলে দিয়েছিলাম। আজকের তরুণ প্রজন্মের কাছে গল্প মনে হবে। আমি বলবো যে জেনে নিতে হবে 77 সালের আগের বাংলা, গ্রামগঞ্জে মাইলো, ভুট্টা, বাজরা, লঙ্গরখানা, দিনের পর দিন না খেয়ে দিন কাটা, বিনা চিকিৎসায় দিন কাটানো। আর পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার আসার পরে আমূল ভূমি সংস্কারের মধ্য দিয়ে ভূমিহীনদের হাতে জমি গেল, গরিব মানুষের হাতে জমি গেল, বছরে 3 বার ফসল ফলল, ক্ষুদ্র সেচের মধ্য দিয়ে কৃষি ব্যবস্থার অভূতপূর্ব অগ্রগতি ঘটল, গ্রামগঞ্জে রাস্তাঘাট তৈরি হলো, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেল, 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা, 5 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় বইয়ের ব্যবস্থা। এই যে একটা অভূতপূর্ব পরিকল্পনা সরকার গ্রহণ করলেন, যার ফলে 34টা বছর ধরে গোটা রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি সমস্ত ক্ষেত্রে, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন সমস্ত ক্ষেত্রে যখন একটা ইতিবাচক পদক্ষেপ হলো 2011-এ, সুপরিকল্পিতভাবে আন্তর্জাতিক জাতীয় ক্ষেত্রে নানা বাম বিরোধী শক্তি তারা হাত মিলিয়ে বামপন্থীদের সরকারটাকে সরিয়ে দিয়ে কোনো ভালো কিছু উপহার দিতে পারলো? 34 বছর আপনারা এরকম কেউ দেখেছেন? আজকে যা আমরা দেখতে পাচ্ছি, কোনোদিন আমরা দেখেছি যে এইভাবে এত দুর্নীতি, পঞ্চায়েত ব্যবস্থাটা পুরো অচল হয়ে গেছে,
স্বাস্থ্য ব্যবস্থা দেখবেন, যান আজকে চিকিৎসকদের কাছে এই বাংলাতে এত টাকা উৎসবে খরচ করে দেওয়া হয়, পাড়ায় পাড়ায় বিলি করা হয়, কত না উৎসব হয়, মাটি উৎসব, জল উৎসব, জঙ্গল উৎসব, বীজ উৎসব, কত উৎসব, সবগুলো আমরা মুখস্থ করতে পারি না। আবার ওই দেখি রেড রোডে কার্নিভাল, হাজার হাজার কোটি টাকা খরচ করে দেওয়া হতো শুধু উৎসবে। আচ্ছা, ওই টাকার একটা অংশ খরচ করলে পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু করতে পারতাম না? পরিযায়ী শ্রমিকরা যখন আর্তনাদ করছেন বাইরের রাজ্যে আটকে গিয়ে, শুধু বামপন্থীরা, চ্যালেঞ্জ করে বলছি, আমরা 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 বামপন্থী কর্মীরা সারা ভারতবর্ষের যে যেখানে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। না তৃণমূল কোনো ভূমিকা পালন করেনি, বিজেপি কোনো ভূমিকা পালন করেনি, সরকার কোনো ভূমিকা পালন করেনি। সরকার শুধু ভাষণে খরচ করেছেন, বিজ্ঞাপনে খরচ করেছেন, কয়েকশো কোটি টাকা টেলিভিশন চ্যানেলগুলোকে অনলাইনে পেমেন্ট করা হয়েছে বিজ্ঞাপন বাবদ, মুখ্যমন্ত্রীর বক্তব্য বাবদ। মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছেন হাত কেমন ধোয়া হবে, কেমন মাস্ক পরা হবে। আরে মাস্ক কি নেই বাড়িতে? কত মানুষের বাড়িতে এক টুকরো সাবান নেই? গ্রামে গিয়ে দেখতে হবে, গরিব মানুষের পাড়াগুলো গিয়ে দেখতে হবে, প্রান্তিক মানুষের বাড়িতে গিয়ে দেখতে হবে কত মানুষের বাড়িতে চাল নেই। লকডাউনের প্রথম দফায় চাল ছিল না, দ্বিতীয় দফার মাঝামাঝি পর্যন্ত চাল ছিল না। আমরা তাদের কাছে চাল, ডাল, তরি তরকারি, সবজি পৌঁছে দিয়েছি। আমরা যেমন বাইরের রাজ্যে আটকে থাকা শ্রমিকদের জন্য কাজ করেছি, তেমনি এ রাজ্যের মানুষদের জন্য, যারা প্রান্তিক মানুষদের জন্য বাড়িতে বাড়িতে আমরা যেমন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এবং আজও কোথাও কোথাও আমরা কমিউনিটি কিচেন, জনতার রান্নাঘর আমরা চালাচ্ছি, রান্না করা খাওয়ার মানুষকে দিচ্ছি। সরকার ভূমিকা পালন করতে পারেনি, সরকার সে ভূমিকা পালন করতে পারেনি। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে, এইরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে কেন আমরা কোভিড হাসপাতাল বাড়াতে পারলাম না, কোভিড বেড বাড়াতে পারলাম না? মুখ্যমন্ত্রী বারে বারে বলেন আমি 63টা সুপার স্পেশালিটি হসপিটাল করেছি। একটু হিসেব দেবেন দয়া করে? আমাদের ঘোরার সুযোগ হয়, যেতে হয় মানুষের প্রয়োজনে। মানুষ যখন আর্তনাদ করেন তখন তাদের কাছে ছুটে যেতে হয়। আমরা বামপন্থী কর্মীরা ছুটে যাই। কয়টা সুপার স্পেশালিটি হসপিটালে ডাক্তার আছে? কয়টা সুপার স্পেশালিটি হাসপাতালে নার্স আছে, ওষুধপত্র আছে, চিকিৎসা সরঞ্জাম আছে? কিছু সুপার স্পেশালিটি হাসপাতালে শুধু সিভিক ভলেন্টিয়ার পোস্টিং করা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো আমাদের রাজ্যের প্রায় 50% বেশি চিকিৎসকরা তারা পিপিই, N95 মাস্ক তাদেরকে আপনি দিতে পারেননি। তাহলে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। লড়াই করছেন সাহস করে। জানুয়ারি মাস থেকে আমাদের চিকিৎসকরা লড়াই করছেন, নার্সরা লড়াই করছেন, স্বাস্থ্যকর্মীরা লড়াই করছেন, সাফাই কর্মীরা লড়াই করছেন, পুলিশ লড়াই করছেন ময়দানে দাঁড়িয়ে। কিন্তু সরকার, আপনি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যেভাবে তাদের পাশে থাকা দরকার সেই দায়িত্ব পালন করছেন না। কেন পর্যাপ্ত অ্যাম্বুলেন্স মানুষ পাবে না? কেন পর্যাপ্ত টেস্টিং এর ব্যবস্থা হবে না? আজকে গোটা রাজ্যের কৃষি ব্যবস্থাটা ভেঙে পড়েছে, কৃষকরা ভালো নেই, তাদের পাশে সরকার দাঁড়াতে পারছে না। নামে আপনি ওই মান্ডি, কিষাণ মান্ডি করে দিয়েছেন। কি হয়েছে দেখবেন না, জঞ্জাল হয়ে গেছে। যাতায়াতের পথে চারিদিক, গোটা জেলা, গোটা রাজ্য ঘুরতে ঘুরতে দেখছি সমস্ত কিষাণ মান্ডিতে একদিনও এক মুঠো চাল, সবজি, গম, আলু কেনা হয় না। সরকার নামে কতগুলো বিল্ডিং, কারণ বিল্ডিং থেকে অনেক টাকা কাটমানি আসে। শুধু বড় বড় বাড়ি, সুপার স্পেশালিটি হাসপাতালের নামে বড় বাড়ি, কিষাণ মান্ডির নামে বড় বাড়ি, এই বড় বড় বাড়ি নীল সাদা বাড়ি বানানো হচ্ছে। স্বাস্থ্য পরিকাঠামোর জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করা হলো নাও। স্বাস্থ্য উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারলো না। আজকে আমাদের রাজ্য শিল্প কোন জায়গায় এগিয়ে নিয়ে গেছিলেন জ্যোতিবাবু, বুদ্ধবাবুরা? আজকে রাজ্যের শিল্প কোথায়? একজন ছেলে আজকে আমাদের রাজ্যে এইভাবে বেকার থাকার কথা না। এই সরকার আসার পরে এসএসসি বন্ধ হয়ে গেল, টেট বন্ধ হয়ে গেল, প্রাইমারিতে নিয়োগ বন্ধ হয়ে গেল। লুকিয়ে চুকিয়ে কোথাও কোথাও এক আধজনের বাড়িতে প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট চলে যাচ্ছে, আমরা জানি। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের রহস্যটা কি? সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের রহস্যের পেছনে 15 থেকে 20 লাখ টাকা লুকিয়ে আছে। 15 থেকে 20 লাখ। কিন্তু এরকম লাখো লাখো ছেলে মেয়ের কাছে টাকা নেওয়া হয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। টাকা নিয়েও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। এসএসসি বন্ধ, কি করবে? আমার যারা গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, যারা মাস্টার ডিগ্রি করে বসে আছে, গোল্ড মেডেল নিয়ে বসে আছি, পিএইচডি করে বসে আছি, আজকে পিএইচডি করা ছেলেরা হাতি তাড়ানোর কাজের জন্য অ্যাপ্লাই করছে। হাতি তাড়ানোর জন্য
10টা না 12টা পোস্ট, তার জন্য লক্ষাধিক আবেদনপত্র এসে গেছে। হাতি তাড়ানোর আবেদন করছে পিএইচডি হোল্ডার আমার বন্ধুরা, মাস্টার ডিগ্রি করা আমার বন্ধুরা, এমএসসি পাস করা বন্ধুরা, তারা জঙ্গলে পাহারা দেওয়ার জন্য আবেদন করছেন। লজ্জা হয় না সরকারের? কেন এসএসসি চালু হচ্ছে না? সমস্যা কোথায় ভাবতে হবে। আপনি এই সরকার কলকারখানার বরাবরের বিরোধী আমরা জানি। যারা যারা স্বাগত জানিয়েছিলেন এই সরকারকে, এখন তারা ভুক্তভোগী। সেদিন সিঙ্গুরে কারখানা করতে দেওয়া হয়নি, আজকে না চাষ জমি, না সেখানে কৃষির উন্নয়ন করা হয়েছে, শিল্পকে তাড়িয়ে দেওয়া হলো। একটা গাড়ি কারখানা হতে যাচ্ছিল, টাটা কোম্পানির গাড়ি, কারখানাটা চলে গেছে সানন্দে। আমি নিজে গিয়ে দেখে এসেছি, গুজরাটের সানন্দে গিয়েছিলাম। এখান থেকে সিঙ্গুর থেকে যে গাড়ি কারখানাটা তাড়িয়ে দেওয়া হলো, ওটা হলো গুজরাটের সানন্দে। আর সেই গাড়ি কারখানা কেন্দ্র করে 63টা অনুসারী শিল্প হয়েছে। একটা নোম্যান্স ল্যান্ড সানন্দ, সেখানে আজকে হাজার শিল্প নগরী হয়েছে। অন্যান্য গাড়ি কোম্পানি এসে সেখানে কারখানা তৈরি করছে, যা আমাদের গোটা বাংলায় একটা বিপ্লব, একটা শিল্প বিপ্লব তৈরি হতো। নন্দীগ্রামে এশিয়ার বৃহত্তম কেমিক্যাল হাব করতে দিলেন না। মিথ্যা প্রচার, মিডিয়া ঝাঁপিয়ে পড়লো মিথ্যা প্রচার করার জন্য। সেখানে নাকি মানুষকে খুন করা হয়েছে। খুন হলো বামপন্থী সিপিআইএম এর কর্মীরা, নেতারা, গ্রাম প্রধানরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা খুন হলেন, ঘরছাড়া হলেন। আর একটা মিথ্যা প্রচারকে নিয়ে সেটাও বন্ধ করে দেওয়া হলো। এই শালবনীতে জিন্দাল এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্প কেন বন্ধ হয়ে গেল? আজকে গোটা রাজ্যে এতগুলো শিল্প সম্মেলন করে কোটি কোটি টাকা খরচ করলেন। কলকাতাতে শিল্প সম্মেলন, হলদিয়াতে শিল্প সম্মেলন, সিঙ্গাপুরে শিল্প সম্মেলন, মুম্বাইতে শিল্প সম্মেলন, লন্ডনে গিয়ে শিল্প সম্মেলন করলেন। শুধু সফর হলো, কোটি কোটি টাকা জলে গেল। একটার পর একটা কারখানার দরজা বন্ধ হয়ে গেল। নতুন একটা কারখানা গত 9 বছরে আপনি তৈরি করতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের বেকার যুবদের ভবিষ্যৎ কোথায় যাবে? আজকে পশ্চিমবাংলায় হু হু করে শিক্ষা বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। কোথায় এত টাকা পাবে? হাজার হাজার ছেলে মেয়ে, লাখ লাখ ছেলে মেয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। নার্সিং পড়তেও বাইরে চলে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়তে, ডাক্তারি পড়তে বাইরে চলে যাচ্ছে, ডিগ্রি কোর্স পড়তে বাইরে চলে যাচ্ছে। আমাদের রাজ্যে কেন সরকার দায়িত্ব নিতে পারছে না? এত ছেলে মেয়েদের তো বাইরে কোনোদিন আমরা যেতে দেখিনি। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় অন্য রাজ্যে তো এত আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদেরকে বাইরে তার পাড়ি দিতে হয়নি। আপনি সেসব দায়িত্ব পালন করছেন না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা বামপন্থীরা এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আপনাদের দায়িত্ব নেই কোথাও এই পরিযায়ী শ্রমিকদের জন্য? শুধু ভাষণ দিলেন। কেন এত গাড়ি আছে স্টেট ট্রান্সপোর্টের, সবাইকে ফিরিয়ে আনার জন্য কেন দায়িত্ব নিলেন না? কেন সেই পরিবারগুলোর জন্য নগদ অর্থ দেওয়া হচ্ছে না? কেন্দ্র সরকারকেও বলছি, রাজ্য সরকারকেও বলছি, সেই পরিবারগুলোকে, সমস্ত প্রান্তিক মানুষের পরিবারকে টাকা দিন, টাকা দিন। আপনাদের গ্লোবাল অ্যাডভাইসারি কমিটির অন্যতম সদস্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি বললেন প্রান্তিক মানুষের হাতে নগদ অর্থ দিতে হবে। মুখ্যমন্ত্রী কেন সে দায়িত্ব পালন করছেন না? কেন টাকা দিচ্ছেন না? কেন সবার জন্য সেই ব্যবস্থা করছেন না? কেন কাজের ব্যবস্থা করছেন না? অপরিকল্পিতভাবে গোটা রাজ্যে এই প্যান্ডেমিক পরিস্থিতি মোকাবেলা। এখানেও বলতে পারি যে আপনি লকডাউন কার্যকারী করতে পারেননি। গাড়ি ঘোড়া কিছু বন্ধ হয়েছে, ট্রেন বন্ধ হয়েছে, বাস বন্ধ হয়েছে, কিন্তু একটা লকডাউন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কোনো একটা লকডাউন কার্যকারী হয়েছে। আজকে আবার রাজ্য থেকে লকডাউন। আপনি বলছেন এই তো সাফল্য। এখন যে আপনার ডাকা লকডাউনটা কার্যকারী হচ্ছে কেন জানেন? পাড়ায় পাড়ায় সংক্রমণটা এত বাড়ছে, এলাকায় এলাকায় সংক্রমণটা এত বাড়ছে, মানুষ আতঙ্কে ঘর থেকে বেরোচ্ছে না। মানুষ একটা কোভিড পজিটিভ হয়ে গেলে তাদের চিকিৎসা হচ্ছে না, তার বাড়ি স্যানিটাইজ করা হচ্ছে না, এলাকায় স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা আপনি করতে পারছেন না। এই মুহূর্তে প্রধান কাজ যেটা, প্রত্যেকটা গ্রাম গঞ্জ, শহরের অলি গলি, যেখানে বামপন্থী কর্মীরা আমরা করছি গ্লোবাল থেকে লোকাল, ওই কিউবা থেকে শুরু করে আমার প্রত্যেকটা ওয়ার্ডে, এলাকায় গিয়ে, গ্রামে গিয়ে, অঞ্চলে গিয়ে, সেখানে আমরা চেষ্টা করছি কিছুটা মাস্ক দেওয়ার, কিছুটা স্যানিটাইজার দেওয়ার, কিছু এলাকা স্যানিটাইজেশন করার আমরা পালন করছি। আমরা যেমন কমিউনিটি কিচেন চালাচ্ছি, মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। সরকার কোথায়? আর এই সময়কালের মধ্যে একটা আমফান ঝড় আমাদের রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে।
আপনি করোনা ভাইরাস মোকাবেলাতেও ব্যর্থ, তেমনি আমফান ঝড় মোকাবেলাতেও তার জন্য প্রস্তুতি নিতে পারলেন না। 8 দিন আগে থেকে জানান দিয়ে আমফান এলো, কত দূরে আছে, কবে আসবে, কোথায় আছড়ে পড়বে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর তছনছ করে দিয়ে চলে গেল ঝড়টা। সরকারের কোনো ভূমিকা আছে? আমফানের টাকাও খেয়ে নিতে হচ্ছে। করোনা ভাইরাসের মোকাবেলার জন্য সেখানেও কোনো টাকা বরাদ্দ করতে পারছেন না। তাহলে এইরকম পরিস্থিতি একটা সরকার, কোথায় আপনার মন্ত্রিসভা? গোটা মন্ত্রিসভাটা লকডাউন পরিস্থিতিতে করোনা ভাইরাসের জন্য ভ্যানিশ হয়ে গেল। আপনি একা মুখ্যমন্ত্রী এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন? হ্যাঁ, আমরা সরকারে নেই, আমরা বামপন্থীরা সরকারে নেই, কিন্তু প্রত্যেকটা এলাকায় দরকারে আছি, মানুষের দরকারে আছি, আমরা কাজ করছি। আমরা এখনো পর্যন্ত যে এলাকাগুলোয় কোভিড পেশেন্ট পাওয়া যাচ্ছে, তখন আপনারা কি করছেন? ওই ব্যারিকেড দিয়ে একটা কন্টেনমেন্ট বা বাঁশের বেড়া দিয়ে কন্টেনমেন্ট একটা বোর্ড ঝুলিয়ে চলে আসছেন। আরে কন্টেনমেন্ট জোনের মধ্যে থাকা মানুষগুলোর বেরোনো নিষেধ বলে দিলেন, কি খাবে তারা? তাদের পরিবার চলবে কি করে? ভেবে দেখেছেন সরকার কোথায়? কেন তাদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে না, ওষুধপত্র, বাচ্চাদের দুধ পৌঁছানোর ব্যবস্থা সরকার করছে না, যে কন্টেনমেন্ট জোন হলে সেই এলাকার মানুষদের প্রয়োজনীয় সামগ্রী আমরা পৌঁছে দেবো? এই দায়িত্বটুকু সরকার নিতে পারে না? পঞ্চায়েত কি করছে? কোথায় পঞ্চায়েত? হঠাৎ পঞ্চায়েত ভ্যানিশ হয়ে গেল। কাটমানির সময় তো পঞ্চায়েত থাকে, এখন কেন পঞ্চায়েত নেই? ইন্দিরা আবাসের টাকা, প্রধানমন্ত্রীর সড়ক রোজগার যোজনা, 100 দিনের টাকা সব ভ্যানিশ হয়ে যায়, আবাস যোজনার টাকা সব ভ্যানিশ হয়ে যায়। এখন পঞ্চায়েত কোথায়? এখন পঞ্চায়েত সমিতি কোথায়? এখন জেলা পরিষদ কোথায়? আপনার পঞ্চায়েত দপ্তর কোথায়? অন্যান্য এতগুলো দপ্তর, এতগুলো মন্ত্রী, কাউকে কেন দেখতে পাচ্ছি না? কোথায় লুকিয়ে রেখেছেন তাদেরকে? কেন গায়েব করলেন তাদেরকে? আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা লড়াইটা করছি। লড়াই আর কেউ করছে না। কেউ কেউ প্রচার করছেন বামেরা নয়, রামেরা নাকি লড়াই করছে। রামের সঙ্গে আমার কোনো লড়াই নেই। মহাভারতের নায়ক, 3 শতাধিক মহাভারত লেখা হয়েছে, এক একটা মহাভারতে এক এক রকম করে রামের চরিত্রকে বর্ণনা করা হয়েছে। রামের সঙ্গে আমাদের যুদ্ধ নয়, কিন্তু যারা রাম 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 করে গোটা দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে, হিংসার দিকে নিয়ে যাচ্ছে, সেই রামের বাহিনী তারা কোথায়? বিজেপি কোথায়? 18টা এমপির মালিক। বামেরা পারবে না, রামেরা পারবে। 18টা এমপি হয়ে গেলেন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে, করোনা ভাইরাস মোকাবেলায় একজন এমপিকে দেখিনি কোথাও 2 কিলো চাল দেওয়ার জন্য গেছেন, কোথাও 2টো মাস্ক বিলি করার জন্য গেছেন। হ্যাঁ, আমফানের পরে বিজেপির রাজ্য সভাপতিকে দেখেছিলাম কুঠার নিয়ে বেরিয়েছেন বাড়ির সামনের গাছের ডাল কাটবার জন্য, তাও আবার সমস্ত টেলিভিশন চ্যানেলকে ডেকে। উনি কথা বলেন কখন? সকালে যখন পার্কে প্যারেড করতে যান, শরীর চর্চা করতে যান। না, আমাদের শরীর চর্চার সময় হয় না। আমাদেরকে যেতে হচ্ছে এখন কমিউনিটি কিচেন চালানোর জন্য, আমাদেরকে যেতে হচ্ছে প্রান্তিক মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। আমরা বামপন্থীরা আর কি বলছেন? যে প্রশাসন নাকি বেরোতে দিচ্ছে না। হ্যাঁ, বাধা আছে, প্রশাসনের বাধা আছে, লকডাউনের প্রথম থেকেই বাধা আছে। সেই বাধার উপরে দাঁড়িয়ে আমরা যেমন মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, রান্না করা খাবার পৌঁছে দেওয়া, ওষুধ, শিশুদের দুধ পৌঁছে দেওয়ার কাজ করছি, সাথে সাথে লড়াইটা করছি দাবিতে, মানুষের দাবিতে, শ্রমিকের দাবিতে, কৃষকের দাবিতে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য লড়াই করছে। আর সেই লড়াই করতে গিয়ে আমাদের শীর্ষ নেতৃত্বরা গ্রেপ্তার হচ্ছেন, আমরা গ্রেপ্তার হচ্ছি, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হয়েছি। এ পর্যন্ত 2বার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করবে বলে, পুলিশ লাঠির বেড়ি মাথায় মারবে বলে আমরা বামপন্থীরা ঘরে বসে থাকতে পারি না। আমরা ময়দানে আছি, এটুকু বলতে পারি চ্যালেঞ্জ করে। বিজেপির 18 জন এমপিকে দেখা যায়নি। ফলে সকালের সূর্য দেখলে যেমন বোঝা যায়, সকালটা দেখলে সারাদিন কেমন যাবে, এই বিজেপির 18 জন এমপিকে দেখলে বোঝা যায় আগামী দিনে বাংলার জন্য ওরা কি করতে পারে। না, কিছু করবে না। গোটা দেশটাকে ধ্বংস করছে, বাংলাটাকেও এরা ধ্বংস করবে। এখানেও আমাদের মধ্যে মেরুকরণ, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আরে মূল লড়াই যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন, বিজেপি নেতাদের বলছি আপনাদেরকে এই লকডাউন বা করোনা ভাইরাসের মধ্যে বেরোতে হবে না, ঘরের মধ্যেই থাকুন। শুধু একটা ছোট্ট কাজ করুন। সারদা নারদার যে তদন্ত চলছিল, সিবিআই কে ঘুম পাড়িয়ে দিয়েছেন, তাদের ঘুমটা ভাঙিয়ে দিন। 2টো ফাইল খুলে দিন, সারদা নারদার ফাইলটা খুলে দিন। দেখবেন এই সরকারটা তাসের ঘরের মতো পড়ে গেছে। আপনারা পারবেন না। আপনারা ভুল নীতি নিয়ে চলছেন। ধর্মের নামে বাংলার মানুষকে বিভাজন করতে চাইছেন, এখানেও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চাইছেন,
মানুষের মৌলিক সমস্যা সমাধানে আপনাদেরকে পারছি না। আপনারা যত বেশি করে ধর্মীয় অনুষ্ঠান, ধর্ম যে যার বিশ্বাস, অসহায় মানুষের আশ্রয় স্থল ধর্ম, তার জন্য একটা রাজনৈতিক দলকে এত বেশি বেশি করে এজেন্ডা নিতে হয় না। আপনাদের প্রধান এজেন্ডা মানুষকে ধর্ম 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 করে এই নজরগুলো ঘুরিয়ে দেওয়া, আপনাদের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য। আসলে আপনারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কোনো লড়াই করতে চান না, কারণ পুরনো বন্ধু না, অনেক দিনের পুরনো বন্ধু আপনাদের সঙ্গে ঘর করেছে, আপনাদের সঙ্গে সরকার করেছে, আর তাদের বিরুদ্ধে লড়াই করবেন না। একটা পুরো বোঝাপড়ার মধ্য দিয়ে তৃণমূল এবং বিজেপি দুটো দলই চলছে। তাই এখন মানুষের কাছে যেতে হবে। মানুষ আসছে, পরিযায়ী শ্রমিকরা এলাকায় এলাকায় ফিরে, প্রান্তিক মানুষ আবার এলাকায় নতুন করে লাল ঝান্ডা তুলছে। আমি আমার বন্ধুদেরকে অনুরোধ করব যে এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং যারা গোটা রাজ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াইটা আমাদের জোরদার করতে হবে। এলাকায় এলাকায় মানুষের কাছে যেতে হবে। আমি বলতে চাই বন্ধু, নেটে থাকতে হবে কিছুটা সময়। যদি আমার মিশন হয় 21, বেঙ্গল নিডস লেফট, হ্যাঁ, বাংলা সবসময় বামপন্থার পক্ষে। আমাদের বামপন্থীদেরকে ফিরিয়ে আনতে হবে, বামপন্থীদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। বামপন্থীদেরকে চাই, তা না হলে এই রাজ্যকে, এ দেশকে আমরা সাম্প্রদায়িকতা মুক্ত করতে পারবো না, মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে পারবো না। তাই বাংলার মানুষকে বামপন্থীদের পক্ষে আনতে গেলে এখনো তরুণ প্রজন্মের মধ্যে, অন্যান্যদের মধ্যে কিছু বিভ্রান্তি আছে, তাদের কাছে আমাদের যেতে হবে, প্রকৃত সত্যটা তুলে ধরতে হবে। কেউ কেউ বলছে যে আমরা নাকি মন্দিরের বিরোধী। বলবেন তাদের না, আমরা মন্দিরের বিরোধী না, ধর্মের বিরোধী না, কারো বিরোধী না। ধর্ম মানুষের বিশ্বাস। অনেকদিন আগে মার্কস বলে গেছেন, অসহায় মানুষের আশ্রয়স্থল। মানুষ যার ধর্মের কাছে, সেখানে আমরা বাধা দেব না, কিন্তু মানুষের প্রকৃতপক্ষে রুটি রুজির লড়াইয়ে বামপন্থীদের হেঁটেই যেতে হবে, মানুষের দরজায় যেতে হবে, কথা বলতে হবে। অনেক কিছু মানুষ বলতে চায়, তাদের বাড়ির ছেলেটা বেকার বসে আছে আজকে কয়েক বছর ধরে, কাজ নেই। কেন কাজ নেই এটা বোঝাতে হবে। কিছুটা সময় আমরা নেটে থাকবো, বাকিটা আমাদের হেঁটে চলতে হবে। এলাকায় এলাকায় আমাদের তরুণ প্রজন্ম, আমার ছাত্র যুব বন্ধুরা দুরন্ত ভূমিকা পালন করছেন বামপন্থীদের ঝান্ডাটা নিয়ে। কিন্তু বন্ধু, এটা ঠিকই, কিন্তু কোনো আবেগে ভেসে গেলে হবে না। উনি বলবেন মন্দির ওই বানায়েঙ্গে, আপনাকে বলতে হবে সরকারের কাজ এটা না। সরকারের কাজ এখন হাসপাতাল বানানো, মন্দির ট্রাস্ট তৈরি করুক, মন্দির ভক্তরা তৈরি করুক, গ্রাম ভক্তরা মন্দির তৈরি করুক। কেউ যদি মসজিদ বানাতে যায়, আমি স্বাগত জানাই। আমি যা দেখলাম যে ফৈজাবাদের উত্তরপ্রদেশের বাবরি মসজিদ যেখানে ছিল, সেখানে মসজিদের যে কমিটি আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা যেটুকু জমি পেয়েছেন সেই জমির উপরে ওরা দিল্লির এইমসের মতো একটা বড় হাসপাতাল তৈরি করবেন, একটা লাইব্রেরি তৈরি করবেন, আর একটা কমিউনিটি কিচেন তৈরি করবেন। আমি স্বাগত জানাই এই সিদ্ধান্তকে। এই সিদ্ধান্ত যদি কার্যকারী হয় অভিবাদন জানাবো। কিন্তু যদি কেউ এসে এর আবার বিরোধিতা করেন যে না এসব করা যাবে না, তাহলে আমরা তাদের বিরুদ্ধে থাকব। এইরকম মানুষের জন্য কাজ করতে হবে। এই মানুষের জন্য কাজ করবার জন্য আমার ছাত্র যুব বন্ধুদের, শ্রমিক কৃষক বন্ধুদের যে জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণাটাকে নিয়ে আমাদের মানুষের পাশে আজকে যাওয়াটা। এলাকায় কেউ আক্রান্ত হয়নি তো? কার কি সমস্যা কান পেতে শুনতে হবে? মানুষ বড্ড কাঁদছে, মানুষ আর্তনাদ করছে। আজকে আমার তরুণ প্রজন্মের বন্ধুরা, মানুষের সেই আর্তনাদ শুনে আপনাকে যেতে হবে। হ্যাঁ, সতর্কতা অবলম্বন করে, সাহসিকতার উপর ভর করে। কোভিড বলে ঘরের ভেতরে ছিটকিনি লাগিয়ে বসে থাকলে হবে না। বিজেপি ছিটকিনি লাগিয়ে বসে আছে, তৃণমূল ছিটকিনি লাগিয়ে বসে আছে। তাহলে ওই অসহায় মানুষটা যার বাড়িতে একটা কোভিড পজিটিভ পেশেন্ট পাওয়ার জন্য গোটা বাড়িটাকে কন্টেনমেন্ট করে দিয়ে সিল করে চলে যাওয়া হলো, সেই বাড়ির লোকগুলোর চাল আছে তো, সবজি আছে তো, খাদ্য সামগ্রী আছে তো, সেই বাড়ির মা ঠাকুমার প্রয়োজনীয় ওষুধ আছে তো? না বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আপনি জিজ্ঞেস করবেন আপনাদের কি প্রয়োজন? আমরা ছাত্র, আমরা যুব, আমাদের বলুন, আমরা এনে দেবো, আপনার বাড়ির সামনে রেখে দেব। হ্যাঁ, আমরা ছোঁবো না, এখন ছোঁয়াছুঁই করা যাবে না, আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনে চলতে হবে, কিন্তু হৃদয়ের দূরত্বটা তৈরি করতে ওরা চাইবে।
কারো সঙ্গে যেন হৃদয়ের দূরত্ব না হয়। আমরা লড়াইটা সে পথে নিয়ে যেতে চাই, এবং এটা মনে রাখবেন, এই বাংলাতে কখনোই কোনো দিনের জন্যই আগামী যে দিনটা আসছে আমরা দেখে নিলাম, মানুষ দেখে নিল, মানুষ তার অভিজ্ঞতা নিয়ে তৃণমূল কংগ্রেসকে দেখে নিয়েছে, মানুষ তার অভিজ্ঞতা নিয়ে বিজেপিকে দেখছে। গোটা দেশ জুড়ে বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে গোটা দেশটাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে, এবং একটার পর একটা নীতি, গোটা রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, মানুষের উপর আক্রমণ নেমে আসছে। 5 টাকার প্ল্যাটফর্ম টিকিট আজকে 50 টাকা হয়ে গেছে। ট্রেন বেসরকারিকরণ করার পরে, রেলওয়ে বেসরকারিকরণের একটা অংশ করে দেওয়ার পরে এমনি ভাবে গোটা রাষ্ট্রায়ত্ত সম্পদ। বিস্তারিত ব্যাখ্যায় আর সুযোগ নেই আলোচনা করার। আমার বন্ধুরা জানেন, আমাদের সবাইকে লড়াইটা আরো বেশি করে জোরদার করতে হবে, মানুষকে সাথে নিয়ে। মানুষ আসতে চাইছে, আপনার আমন্ত্রণের অপেক্ষায় আছে। মানুষের যন্ত্রণায়, মানুষের সমস্যায় আপনাকে তার পাশে থাকতে হবে। তাহলে দেখবেন মানুষ এর হৃদয়টা জয় করতে হবে, মানুষ আপনার কাছে আসবে। সেই কাজ আমাদেরকে করতে হবে। আমরা আগামী দিনে সেই কাজ করতে হবে পারবো। আর বেঙ্গল নিউজ লেফট এই ফেসবুক পেজের পক্ষ থেকে ধারাবাহিকভাবে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে যে প্রচার হচ্ছে, এই প্রচারের সাথে সাথে আরো হাজার হাজার যুবদেরকে মাঠে নামাতে হবে। নেটে থাকবো একটা নির্দিষ্ট সময়। মনে রাখবেন, আগামী দিনে এই শক্তিকে হটাতে গেলে আপনি ধরে নিন আনুমানিকভাবে 80 হোক হেঁটে, 20 হোক নেটে, আর মিশন যদি 21 হয়, 19 হোক হেঁটে, 2 হোক, 2 হোক নেটে। এভাবে যদি আমরা এগোই তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসের না, ভবিষ্যৎ বিজেপির না। আমার কোনো বন্ধু কিছু একটা বিষয় প্রশ্ন করেছেন, আমি একটু তার কথার উত্তর দিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে লড়াইয়ের পথ কি? ফেসবুকের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিয়ে কিছু বলুন। হ্যাঁ, প্রথমেই বলি যে ফেসবুক নিয়ে ইতিমধ্যে আমার বন্ধুরা সবাই জেনে গেছেন যে অনেক দিন ধরেই আমরা জানি, আমরা যারা বামপন্থীরা ফেসবুকে প্রচার করি, সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি, আমাদের অ্যাকাউন্টগুলো আক্রান্ত হচ্ছে। একটা বিরাট বড় তামাম দুনিয়ার একটা কর্পোরেট জুকারবার্গ, যিনি ফেসবুকের ব্যবসা করে কয়েক ট্রিলিয়ন হচ্ছে মুনাফা অর্জন করেছেন। এখন বিশ্বের পুঁজিপতিদের শীর্ষ তালিকায় যে 5 জনের নাম করা যাবে, তার মধ্যে মার্ক জুকারবার্গ এসে গেছেন। এই যে ব্যবসাটা করতে গিয়ে তিনি এই ধরনের কিছু পুঁজিপতি রাষ্ট্রনায়কদের, নরেন্দ্র মোদীর মতো, তাদেরকে বেছে নিয়েছেন, তাদের সক্ষমতা অর্জন করেছেন, তাদের সঙ্গে একটা গোপন চুক্তি করেছেন। এই সমস্ত তথ্য আজকে বাজারে এসে গেছেন। এবং শুধু সেখানে না, এ দেশে যারা ফেসবুকের নজরদারি করছেন, এই যে ধরুন আমি বক্তব্য রাখছি, আমি জানি আমার নজরদারি করবার জন্য, এই পেজের নজরদারি করবার জন্য, এমনকি আমার পার্সোনাল পেজে আমি দেখেছি নজরদারি করবার জন্য ফেসবুকের নির্দিষ্ট লোক নিযুক্ত করা আছে। তো সেখানে সামগ্রিকভাবে বামপন্থীদের ভয় তো আজকে নয়। 1848 সালে কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস যখন কমিউনিস্ট ইস্তেহার প্রকাশ করেন, তারপর থেকে গোটা ইউরোপ কমিউনিজমের ভূত দেখতে শুরু করছিল। তো কমিউনিজমের বা বামপন্থীদের ভূত ইউরোপ বা গোটা বিশ্ব এখনো দেখছে না, এরকম না। আর সেই জায়গায় ফেসবুক সেই ভূত থেকে দূরে আছে তা না, বামপন্থীদের প্রতিভীতি কে তুলে ধরবে? এই যে গোমূত্র খাওয়া নিয়ে কে বিরোধিতা করবে, যে এটা অপবিজ্ঞান? ভাবিজির পাঁপড় নিয়ে বিরোধিতা কে করছে? একজন মন্ত্রী বলছেন। এটা নিয়ে কে বলছেন? আমরা বামপন্থীরা বলছি। ভারতবর্ষের জিডিপি নেমে গেছে, কথা কে বলছে? আমরা বলছি। সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে কে কথা বলছে? লড়াই জাতের নয় ভাতেরও কে কথা বলছে? আমরা যখন বামপন্থীরা বলছি, তখন ফেসবুক কর্তৃপক্ষ বামপন্থীদের ঠেকানোর জন্য, অথবা সরকার তাদের অস্তিত্ব ঠেকানোর জন্য, তারা সোশ্যাল মিডিয়ার কর্ণধারদের, কখনো গুগল, কখনো ফেসবুক, কখনো ইনস্টা, কখনো টুইটের কর্ণধারদের আশ্রয় গ্রহণ নিচ্ছেন। কখনো নরেন্দ্র মোদী, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস হয়ে গেছে এখানে। এই রাজ্যেও কিভাবে নির্বাচনে ফেসবুক ভূমিকা পালন করেছেন বামপন্থীদের বিরুদ্ধে বা বামফ্রন্টের বিরুদ্ধে, তার তথ্য প্রমাণ আমাদের সবার কাছে এসে গেছে। নির্দিষ্ট যারা ভারতবর্ষে দায়িত্ব পালন করছেন,
কখনো তারা কোনো রাজ্যে, কেন? চেনটা ওখান থেকে তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী ঠিক করে দিচ্ছেন কোন কোন রাজ্যে কোন সরকারের পক্ষে ফেসবুক কর্তৃপক্ষ কাজ করবেন। তাই গত বিধানসভা নির্বাচনে এসে ফেসবুকের এদেশের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা কিনা তৃণমূলের হয়ে বিভিন্ন জায়গায় ওয়্যার রুম ব্যবহার করেছেন, কাজ করেছেন, নজরদারি করেছেন। সেখানে বামপন্থীদের বিরুদ্ধে নানান বিভ্রান্তিকর প্রচার কুৎসা আজও হয়ে চলছে। ওই যে বললাম, আইটি সেল কত দ্রুত ছড়িয়ে দিতে পারলো। আজকে ওদের যদি নজরদারি না থাকতো, আমাদের রিচ কমিয়ে দেওয়া হচ্ছে, আমাদের অনেকের ফেসবুকের দেখা বন্ধ হয়ে যাচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। না, আমরা সমাজের বিরুদ্ধে যাক এমন কোনো ঘটনা করি না। তাই স্বাভাবিকভাবে বন্ধু আমাদের ছেড়ে দিলে হবে না। ফেসবুকের এই মনোভাবের বিরুদ্ধে ফেসবুকেই লড়াইটা চালাতে হবে। ইন্টারনেটের, গুগলের যদি কখনো এই ভূমিকা দেখি, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের নেট ব্যবহার করে চালাতে হবে। কিন্তু লড়াইটা বেশি করে আমাদের করতে হবে মানুষকে যদি সাথে নিতে পারি, হেঁটে যদি মানুষের কাছে বেসে যেতে পারি, তাহলে ফেসবুকের ক্ষমতা নেই আমাদেরকে রুখে দেওয়ার। ফেসবুক তুমি নেটে সব শেষ করতে পারবে না। আমরা দুটোই করি। আমরা নেটে যতটুকু কাজ করি তার চেয়ে বেশি হেঁটে করি। কতটা তুমি আটকে রাখতে পারবে? তাই স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস নিয়ে, এই পক্ষপাতিত্ব আছে, আজকে অনেক তথ্য আমাদের কাছে এসে গেছে। এই পক্ষপাতিত্ব যে আছে, আমরা যারা দীর্ঘদিন ধরে, আমরা সেই অর্কুটের সময় থেকে, তারপরে ফেসবুক আসার জন্মলগ্ন থেকে, টুইটারের জন্মলগ্ন থেকে, যারা আমরা ফেসবুক, টুইটার, ইনস্টার জন্মলগ্ন থেকে, আমরা যারা ওয়েবসাইটের জন্মলগ্ন থেকে আমরা আছি, আমরা জানি এখানে চলছে। এখানে একটা ইন্টারন্যাশনাল যারা সাইবার কন্ট্রোল করছেন তাদের একটা রোল তো আছে, তারা ভূমিকা পালন করছেন এখানে। তাই স্বাভাবিকভাবে লড়াইটা চালাতে হবে। এতে আমাদের আরো বেশি বেশি করে কিন্তু মনোনিবেশ করতে হবে, যে আমাদের যুব ছাত্রদেরকে যখন একটা লাইভ হচ্ছে, যখন আলোচনা হচ্ছে, সেই বাবরি মসজিদ হোক, রাম জন্মভূমি হোক, সে প্যান্ডেমিক সিচুয়েশন হোক, সে পরিযায়ী শ্রমিক হোক, সেখানে দাঁড়িয়ে আপনার অবস্থান পরিষ্কার করতে হবে, আপনার অবস্থান ঠিক করতে হবে, আপনাকে কমেন্ট করতে হবে, আপনাকে লড়াই যেতে হবে। মনে করবেন ওরা বসে আছে প্রত্যেকটা পেজে নজরদারি করার জন্য, আপনাকে বিভ্রান্ত করছে। সীতারাম ইয়েচুরি যখন লাইভ করছে, সেখানে কয়েক ডজন আইটি সেলের ছেলে ঢুকে খুব নানা ধরনের মন্তব্য করছেন। না, আপনাকে রাজনীতি দিয়ে তার যুক্তি দিতে হবে। শুধু গরু ঢুকে গেল, বাছুর ঢুকে গেল, এই কমেন্ট না। আমার ছাত্র যুব বন্ধুরা, তাদের কাছে মতাদর্শ আছে, শানিত হাতিয়ার আছে। সেই হাতিয়ারটা দিয়ে ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের মতাদর্শের শানিত হাতিয়ার দিয়ে, যুক্তি দিয়ে ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর বর্তমান পরিস্থিতিতে আমাদের লড়াইয়ের পথ, আন্দোলন, সংগঠন মজবুত করতে হবে। এলাকায় এলাকায় যেসব মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন নানান কারণে, সেই মানুষগুলোকে আমাদের ফিরিয়ে আনতে হবে। যে সমস্ত মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, দীর্ঘদিন যারা বামপন্থীদের প্রতি আস্থা রেখেছিলেন, সেই মানুষগুলো হয়তো গত নির্বাচনে জোড়া ফুলে ভোট দিয়েছে, হয়তো বা পদ্ম ফুলে ভোট দিয়েছে। আপনি ওদের দিকে আঙুল দেখিয়ে বলবেন না ওরা বিজেপি, ওরা তৃণমূল। না, আদর্শগতভাবে ওরা ওই দিকে যায়নি। আমি সন্ত্রাস কবলিত এলাকায় কাজ করি, সেই এলাকায় কাজ করতে গিয়ে কখনো গড়বেতা, কখনো কেশপুর, কখনো সবং, কখনো পিংলা, কখনো নারায়ণগড়, কখনো দাঁতন, কখনো উড়িষ্যার বর্ডারে গিয়ে দেখেছি কিছু মানুষ নিজের নিজের পরিবারের জন্য তাদের মন না চাইলেও তারা হয়তো জোড়া ফুলে ভোট দিয়েছেন। আবার কতজনকে ভোট দিতে দেওয়া হয়েছে বলুন তো? 14 লোকসভা নির্বাচনে আমি একটা জায়গায় দেখেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, 843টা বুথে শূন্য, বামফ্রন্টের ভোটের অঙ্কটা শূন্য। তাহলে সেখানে কি 10 জন মানুষ নেই যারা কাস্তে হাতুড়ি বোতামটা টিপবে? ভোট দিতে দেওয়া হয়নি। 2011 পরে 13 পঞ্চায়েত লুট করা হয়েছে, 14 লোকসভা নির্বাচন লুট করা হয়েছে, 16 বিধানসভা নির্বাচনে ভোট লুট হয়েছে, 18 পঞ্চায়েতে দাঁড়াতে দেওয়া হয়নি, রক্তাক্ত করা হয়েছে বাংলাকে। আর 19 লোকসভা নির্বাচনেও একইভাবে সমীকরণ হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেই মানুষগুলো কেই পদ্ম ফুলে বোতাম টিপেছে সবাই তা না, কিছু জায়গায় একজনই সবার হয়ে বোতাম টিপে দিয়েছে। এগুলো আমরা জানি, আলোচনা করতে চাই না, কাউকে স্ট্যাম্প করে দেবেন না। মতাদর্শগতভাবে তাদের ফিরিয়ে আনতে হবে। আমি তো দেখতে পাচ্ছি অনেকে
বলছে 11-র পরে রিনিউয়াল করতে পারিনি, লেভি জমা দিতে পারিনি। পার্টি সদস্যের রসিদটা গুছিয়ে রেখেছেন, এখন আমাদের রিনিউয়াল হবে না। লেনিন বলতেন, লেনিন লিখে গেছেন তার রচনাবলিতে, যে পার্টি যখন আক্রান্ত, রক্তাক্ত, মিথ্যা মামলায় কর্মীরা জেলে যাচ্ছে, তখন আপনি পার্টি অফিসের দরজাটা খোলা রাখুন। এখন যারা আমাদের মিছিলে হাঁটতে চায়, যারা পার্টিটা করতে চায়, তাদের জন্য দরজা খোলা রাখতে হবে। এটা লেনিনের নির্দেশ। আর পার্টি যখন ক্ষমতায়, তখন পার্টি অফিসের সামনে ভিড় হবে, অনেকে পার্টিতে আসতে চাইবে সেই সময়, কারণ তখন আপনার দেওয়ার ক্ষমতা থাকবে। আর যারা আসবে তাদের একটা বড় অংশ কিছু পেতে আসবে, তখন দরজায় দারোয়ান বসান। স্বাভাবিকভাবে পার্টি যখন ক্ষমতায়, দরজায় দারোয়ান বসাতে হবে, তা না হলে বেনু জল ঢুকবে। আর আজকে যারা আমাদের মিছিলে হাঁটছেন, আজকে যারা আমাদের মিটিংয়ে আসছেন, আজকে যারা বামপন্থী সংগঠনটা করতে চাইছেন, তারা কিছু পাওয়ার জন্য আসছেন না। তাদের কাছে যদি আমরা মতাদর্শটা নিয়ে যেতে পারি এবং তাদের দাবিগুলো নিয়ে আমরা লড়াইটা করতে পারি, ওই দাবি শুধু দিল্লির ঠিক করা দাবি না, দাবি শুধু রাজ্যের ঠিক করা দাবি না, দাবি শুধু জেলা কেন্দ্র থেকে ঠিক করা দাবি না। আপনার এলাকায় কোনো উদ্ভূত সমস্যা, সেই দাবিটা নিয়ে আপনি লড়াই করছেন তো? আপনার পাড়াটা, আপনার ওয়ার্ডটা স্যানিটাইজ করার জন্য আপনি মিউনিসিপ্যালিটিতে বিক্ষোভ দেখাতে যাবেন, বলুন, দেখবেন কত মানুষ আপনার সঙ্গ হচ্ছে। আপনি প্রান্তিক মানুষের খাদ্যের কথা বলুন, আপনার সঙ্গে মানুষ হাঁটবে। আপনি বেকারদের কাজের কথা বলুন, আপনার সঙ্গে মানুষ হাঁটবেন। আপনি ছাত্রদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে ফিজ মুকুব করতে হবে। বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলগুলোতে হু হু করে ফিজ বাড়িয়ে নেওয়া হচ্ছে। ছাত্ররা আমাদের মিছিলে হাঁটছে, হ্যাঁ বাড়ছে। প্রতিদিন ছাত্র মিছিল, যুব মিছিল, মহিলা মিছিল, কৃষক শ্রমিকদের মিছিল, মেহনতি মানুষের মিছিল, বামপন্থীদের মিছিলে প্রতিদিন মিছিলটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের গোটা দেশের সরকারের ভুল নীতির বিরুদ্ধে লড়াইটাকে জোরদার করতে হবে, পথে নামতে হবে, স্বাস্থ্য বিধি মেনে পথে নামতে হবে, এলাকাগত দাবি নিয়ে আন্দোলন করতে হবে, জেলার দাবি নিয়ে আন্দোলন করতে হবে, রাজ্যের দাবি নিয়ে আন্দোলন করতে হবে। আর গোটা দেশটাকে লড়াই করতে হবে। আর লড়াইয়ের আপনাকে রসদ যোগাতে গেলে সংগঠনটা মজবুত করতে হবে। সুনির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে আপনাকে মানুষকে জয় করে আনতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, বন্ধু হিসেবে মানুষের পাশে যেতে হবে। আমাদের বামপন্থী কর্মীদের মধ্যে যেন আত্মম্ভরিতা স্থান না পায়। স্ট্যালিন একটা বিখ্যাত কথা বলতেন, আত্মম্ভরিতা ও দম্ভ বামপন্থীদের জন্য নয়, বিনয় ও নম্রতা বামপন্থীদের বৈশিষ্ট্য। আত্মম্ভরিতা ও দম্ভ বামপন্থীদের জন্য নয়, বিনয় ও নম্রতাই বামপন্থীদের বৈশিষ্ট্য। বিনয় এবং নম্রতা নিয়ে বন্ধুকে জয় করতে হবে, বন্ধুর পাশে থাকতে হবে, বন্ধুকে যুক্তি দিয়ে বলতে হবে এ দেশ কোন পথে চলছে, এই রাজ্য কোন পথে চলছে। আমার যুক্তি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মতাদর্শ আমরা বহন করি, সেই মতাদর্শ দিয়ে আমরা মানুষকে জয় করব। আর সেই মানুষ তার দাবি আদায়ের মিছিলে হাঁটবে, সেই মানুষ সমাজ ব্যবস্থাটাকে বদলানোর মিছিলে হাঁটবে, সেই মানুষ আগামীর লড়াইয়ে হাঁটবে। আগামী দিনের প্রত্যেকটা লড়াইয়ে আমরা জিতব। ভবিষ্যৎ বিজেপির না, ভবিষ্যৎ তৃণমূলের না, ভবিষ্যৎ অন্য কারো না, ভবিষ্যৎ বামপন্থীদের, ভবিষ্যৎ আমাদের। তাই আমাদের প্রয়োজন আরো বেশি করে মানুষকে বামপন্থীদের পতাকা তলে আনার। সে কাজে আমরা সফল হব। আগামী দিনের প্রত্যেকটা লড়াইয়ে আমরা জয় ছিনিয়ে আনবো, এই প্রত্যাশা, এই প্রত্যয় নিয়ে সমস্ত বন্ধুদের আমি আমার আবার শুভেচ্ছা অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করলাম। দেখা হবে মিছিলে, দেখা হবে লড়াইয়ের ময়দানে আপনাদের সাথে। ইনকালাব জিন্দাবাদ।